ধন্যবাদ সকলকে যারা উপস্থিত হয়েছেন আমাদের ময়মনসিংহ জেলা স্কুল সাহিত্য সংসদ কর্তৃক পরিচালিত আমাদের দৈনিক কিংবা সাপ্তাহিক পাঠ্যচক্রে। এই পাঠ্যচক্র বর্তমানে যে পাঠ্যচক্র এটি পরিচালিত হচ্ছে যারা বিগিনার আছো তাদেরকে নিয়ে, বিগিনার যারা আছে তাদেরকে দিয়ে পরিচালিত হচ্ছে। বিগিনারদের জন্য আমি যতদূর জানি নির্ধারিত গল্পটি ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচরণ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচরণ মূলত আমি যেটা বুঝেছি ভাষাগত দিক থেকে অসাধারণ একটা গল্প। ভাষাগত দিক থেকে যে বর্ণনা হয়েছে খুব সুন্দরভাবে বর্ণনা হয়েছে, সেখানে যে করুণ সেটা খুব সুন্দরভাবে উত্থাপিত হয়েছে, সেই হরিচরণের যে কর্মদক্ষতা সেই বিষয়টাও খুব সুন্দরভাবে ভাষাগত দিক থেকে খুব সুন্দরভাবে উত্থাপিত হয়েছে। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পকার হিসেবে বা গল্পের কাহিনী সাজানোতে যে দক্ষতা, এটা নিয়ে আমার কোনো কিছু এখানে বলার নেই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কীরকম গল্পকার এটা যারা পাঠকরা আছেন তারা সবাই খুব ভালোভাবেই জানেন। তো ঠিক আছে, আমি আর আজকের এই সূচনা এত প্রলম্বিত করবো না। আজকে শুধুমাত্র এখানে যতদূর দেখেছি প্রায় সকলেই এই গল্পটা এখানে পড়ে এসেছে, যেখানে হচ্ছে এই হরিচরণের গল্পটা মোটামুটি অনেক ছোটোই একটা গল্প, সুতরাং পড়া কোনো বিষয় হওয়ার কথা। তো আমি এখানে আহনাফকে আহ্বান করছি এই গল্পটার একটা সামারি হচ্ছে সংক্ষেপে গল্পটা কী কী হয়েছে সংক্ষেপে তুমি আমাদেরকে বোঝায়। ছেলে ছিল যার নাম হরিচরণ। তিনি শিক্ষিত ছিলেন, তিনি বিয়ে পাশ করেছেন, কিন্তু দরিদ্র হওয়ার কারণে তিনি মানুষের বাসায় চাকরি করেন এবং মালিকের নাম দুর্গা দাস। এবং ওইখানে তাদের মালিক হরিচরণ করেন মারত, কিন্তু যাদের মালিক সে তাকে আদর করতো। সে ভাবতো যে ছোটো ছেলে এত কাজ করছে সে ভালো হবে। একদিন হরিচরণ জানতো যে তার প্রায় খুব জ্বর হতো, তাই যখন রাত হতো তার অনেক জ্বর আসতো। একদিন তার অনেক জ্বর হয় এবং তার বিশ্বাসে রক্ষা করতে সামর্থ্য থাকে না। তার মালিক দেখে হরিচরণদের চুল টেনে ধরে চিলে বলে যাও ইত্যাদি। কয়েকদিন পর হরিচরণের চিঠি আসলো, চিঠি ফেলে গেছিল তাকে চলে যেতে হবে। সে যখন চলে গেল মালকিন খুব খুশি হলো, খুশিতে আত্মহত্যা হয়ে গেল। কিন্তু কদিন পর মালকিনের কাছে চিঠি এলো যে হরিচরণ প্রচণ্ড জ্বরের কারণে মৃত্যুবরণ করেছে। ঠিক আছে, আমার বসো। তো আমার মনে হয় গল্পটার মধ্যে আমার খুব সুন্দর সামারি দিয়েছে, কিন্তু গল্পটার সামারির মধ্যে কিছু আমার মনে হয় ভূত রটে আছে। আমি অংশকে আহ্বান করছি কি অংশ বলতে একজন ছিলেন যার নাম দুর্গা দাস বাবু, আর একজন ছেলে ছিলেন যার নাম হচ্ছে হরিচরণ। হরিচরণ তো ঠিক আছে, এই সামারি উত্থাপন করার জন্য ঋত্বিক সরকারকে আমি আহ্বান করছি। ধন্যবাদ। তো এই গল্পটিতে মূলত 12-13 বছরের হরিচরণের কথা বোঝানো হয়েছে। একজন ব্যক্তি ছিলেন, তার নাম দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়, তার বড় ভাই দেবদাস বন্দ্যোপাধ্যায়। এখন এই হরিচরণ ছিল পিতৃমাতৃহীন অনাথ, হিন্দু কায়স্থ ছিলেন। এখন সে আর কি আছে সেই দুর্গা দাস বাবুর গৃহে আর কি একটা কাজ করতো। এখন যে গৃহিণী দুর্গা দাস বাবুর স্ত্রী, সে আর হরিচরণকে মাঝে মাঝে ভর্ৎসনা করত যে এত চাকর থাকতে তুই ছেলে মানুষ এত খাটিস কেন। তখন সে হরিচরণ বলে যে আমরা গরিব মানুষদের এইভাবে খেটেই চলতে হবে, তাই কোথা থেকে কোনো লাভ নেই। পরে ছেলেটি বিয়ে পাশ করলো। পরে একদিন সে দুপুরবেলা খাচ্ছে, তখন দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় তার স্ত্রীকে বললেন যে সে কে, সে কোথা হতে সে এসেছে। তখন সেই স্ত্রী তাকে বললেন যে সে খুবই একজন শান্ত ছেলে, সে সব ধরনের কাজই করতে পারে। পরে হরিচরণ অনেক কাজ করতো। দুর্গা দাস তার তামাক সেজে দেওয়া, তাছাড়া বিছানা প্রস্তুত রাখা রাত্রেবেলায়, এগুলো সব হরিচরণ করতো। তাই হরিচরণ এগুলো না করলে, অন্যরা করলে দুর্গা দাস বাবুর খারাপ লাগতো। তাই একদিন হরিচরণ খুব অসুস্থ হয়ে পড়ে। এর আগে দুর্গা দাস বাবুর একটা জাকাত ভোজের নিমন্ত্রণ ছিল। এখন তিনি হরিচরণকে বলে গেছেন যে তার আসতে দেরি হবে, বিছানা প্রস্তুত করে সে যেন ঘুমিয়ে পড়ে, এই কথা বলে গেছিলেন। কিন্তু সন্ধ্যার দিকে আর কি তার প্রচুর জ্বর ওঠে। তাই
শিয়ার দিত, তাই সে তখন তার বিছানা প্রস্তুত করার বিছানা প্রস্তুত করার কথা ভুলে গেছে। পরে সে সরাসরি শুয়ে পড়ে। তো পরে কিছুক্ষণ পরে বিহিনী মানে আর কি দুর্গাদাস বাবুর স্ত্রী আর কি এসে দেখেন যে পরিজনের খুব জ্বর, তার মাথার উপরে তার কপাল ছুঁয়ে দেখেন। পরে তিনি আর তাকে জাগান। পরে সেই দুর্গাদাস বাবু তার টাকা খোঁজের নিমন্ত্রণ থেকে আসলে দেখেন যে তার বিছানা প্রস্তুত না। তখন সে খুবই রাগ করলো। তো পরে সে পরিচরণকে করি বলে ডাকতে থাকেন, কিন্তু পরিচরণ আসলেন না। তো আসলো পরে দুর্গাদাস বাবু পরিচরণ যেখানে ঘুমিয়েছিল সেখানে গিয়ে পরিচরণকে মাথা টেনে মাথা টেনে উঠলেন, কিন্তু পরিচরণ তার চেতনা লাভ করলো না। তখন তাকে একটা লাথি মারার পর পরিচরণের চৈতন্য লাভ হলো। তো পরে তিনি যে পরিচরণ করে সে বিছানাটা প্রস্তুত করলো, তার তামাক ছেড়ে দিল, পরে এইসব কাজ করলো। কিন্তু দুর্গাদাস বাবু জানতেন যে পরে জানলেন যে দুর্গাদাস বাবু পরে জানতে পারেন যে পরিচরণে সেদিন জ্বর ছিল, তাই সে আর কি না করেও সে বিছানা প্রস্তুত না করে শুয়ে পড়েছিল। হ্যাঁ, তো পরের দিন দুর্গাদাস বাবু খুব ইচ্ছা করেছিল যে পরিচরণ থেকে জানা যে তার যে সে কি আদৌ কি সুস্থ হয়েছে কি হয়নি, তার কি মাথাটা আদৌ ঠিক আছে কি হয়নি। কিন্তু সেই এটা বলতে পারছিলেন না, কারণ তিনি মনে করছেন যে পরিচরণ খুবই অশিক্ষিত, তাই তাকে তার বংশের কেউ না, তাই তাকে এই কথাটা বলা যাবে না। কিন্তু তবুও আর কি সে খুব চাচ্ছিল। তো পরে সময় গেল, বেলা তখন 9টা বাজছিল। পরে তার ছোটো ভাইয়ের কাছ থেকে টেলিগ্রাম আসছে যে দেখাচ্ছিল যে 10টা সকালের দিকে অনেক জ্বরের কারণে 10 দিনের জ্বরের কারণে পরিচরণ মারা গিয়েছে। সে মৃত্যুর আগে আপনাকে মানে দুর্গাদাস বাবুকে দেখতে চেয়েছিল, কিন্তু তা আর পায়নি। পরে দুর্গাদাস বাবু সেই চিঠিটা দেখে ছিঁড়ে থাকে। তো ধন্যবাদ ঋত্বিককে তার মানে চমৎকার সামারি এখানে উত্থাপন করার জন্য বা গল্পের একটা সারসংক্ষেপ উত্থাপন করার জন্য। তো সারসংক্ষেপের ক্ষেত্রে আমার মনে হয় না বেশি কিছু বলার আছে, কিন্তু মূলত একজনের কথা আমার মনে হয় কারো বক্তব্যে এখানে উত্থাপিত হয়নি, সেটা হলো রামদাস বাবু। রামদাস বাবু কিন্তু এখানে মূল কর্তা। যেই গিন্নির কথা বা যেই মালকিনীর কথা, মালকিনী কিন্তু রামদাস বাবুর স্ত্রী, দুর্গাদাস বাবুর স্ত্রী না। দুর্গাদাস বাবুর পিতা হলেন রামদাস বাবু। রামদাস বাবুর ছেলে দুর্গাদাস বাবু কলকাতায় দূরে বা মানে ঠিক শহরটার নাম ভুলে গেছে, ওখানে হচ্ছে বিয়েতে পড়াশোনা করে বিয়ে পাশ করছে। বিয়ে পাশ করে হচ্ছে সে অনেক দিন পর বাড়িতে ফিরে আসছে, যেহেতু গ্রামের মধ্যে বাড়ি বা হচ্ছে ওই অঞ্চলে বাড়ি, তো হচ্ছে মানে খুবই ঝাল জঞ্জাল পার করে এরপর আসতাম। হ্যাঁ, তো এই কারণে খুব সচরাচর সে বাড়ি আসে। কিন্তু মূলত যেই জিনিসটা আমি দেখলাম যে এখানে একটু ভুল গেছে তথ্যগত দিক থেকে, সেটা হলো রামদাস বাবু এখানে মূল কর্তা হলো না, মানে দুর্গাদাস বাবু এখানে মূল কর্তা হলেন রামদাস বাবু, যে হলো দুর্গাদাস বাবুর পিতা। আর মানে রামদাস বাবু তাকে খুব পছন্দ করতো। রামদাস বাবুর যে মালকিনী মানে তার যে গৃহিণী, তার যে স্ত্রী, রামদাস বাবুর স্ত্রী অর্থাৎ দুর্গাদাস বাবুর যে মাতা, উনি মানে সবাই হচ্ছে হরিচরণকে খুবই পছন্দ করতো। আচ্ছা, ভালো কথা। কেউ এরকম ছিল না যে তারা অপছন্দ করে, কারণ মূলত হচ্ছে সে খুবই ভদ্র একজন ইয়ে ছিল, ছেলে মানুষ ছিল। হ্যাঁ, মানে হচ্ছে কিশোর ছিল, প্রথমত ছেলে মানুষ ছিল, আর খুবই পরিশ্রমী ছিল, আর খুবই মিষ্টভাষী, খুব ভদ্র ছিল। তো এই কারণে তেমন অপছন্দ করার মতো কেউ ছিল। আচ্ছা, ভালো কথা। তো এই সকল দিকে মানে খুবই ছোট একটা গল্প, কিন্তু এই ছোট একটা গল্পের মধ্যেও 1-2টা বিষয় আছে যেটা হচ্ছে মানে খুবই মানে আলোচনা করার মতো। প্রথমত যে জিনিসটা আলোচনা করার মতো একটা বিষয়, সেটা হলো যে গল্পের একটা পর্যায়ে আমরা দেখতে পাই যে যখন দুর্গাদাস বাবু তাকে হচ্ছে বুটসহ লাথি দিয়েছে, এই কারণে হচ্ছে ওই লাথি খাওয়ার ফলে ওই হরিচরণ তখন হচ্ছে জেগে গেছে। তো পরে হচ্ছে বেদ দিয়েও বাড়ি গেছে পারে ওই জ্বরের মধ্যে। হ্যাঁ, ওই দুর্গাদাস বাবু মানে যখন হচ্ছে ওই মানে তার ঘুমানোর জন্য কোনো কিছু তৈরি করে না হরিচরণ, এটা যখন জানতে পারছে তখন হচ্ছে জ্বর থেকে তার তুলে বেদ দেওয়া বাড়ি দেওয়া, তোমার হচ্ছে এটা বুট দেওয়া লাথি দেওয়া, হ্যাঁ বেদ্রাঘাত বলতে হচ্ছে মানে বেদ দিয়ে আঘাত করছে। না, দুর্গাদাস বাবু হচ্ছে রামদাস বাবুর ছেলে দুর্গাদাস বাবু। আচ্ছা, ভালো কথা। তো এইটার মধ্যে তোমার একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে মানে দুর্গাদাস বাবু বারে তার একটা ইচ্ছা ছিল যে হচ্ছে আচ্ছা ঠিক আছে, তো হরিচরণকে সে কেন মানে হরিচরণকে তার জিজ্ঞাসা করার ইচ্ছা করতেছিল যে হচ্ছে আসলে কতটুকু ব্যথা লাগছে বা হচ্ছে আদৌ জ্বরটা কমছে কিনা, তো হ্যান তিনি সব কিছু কিন্তু সে জিজ্ঞাসা করতে পারে।
সে তো শুধুমাত্র চাকর। এই কথাটার মধ্যে কিন্তু একটা বড় মানে নিহিত আছে, একটা বড় তাৎপর্য নিহিত আছে সেই সময়ের সমাজ ব্যবস্থা। সেই সময়ের সমাজ ব্যবস্থা আসলে চাকরদের এখানে কিভাবে উত্থাপিত করা হয়েছে এই বিষয়টা আমি মনে করি পাঠকদের এখান থেকে খুব ভালোভাবে বোঝা উচিত। হ্যাঁ, তো আমি শাহরিয়ারকে উত্থাপন করতেছি যে হচ্ছে এই যে কথাটা বলছে যে হচ্ছে রামদাসবাবুর ছেলে দুর্গাদাসবাবু আসলে হরিচরণকে চাইলেও সে আসলে জিজ্ঞাসা করতে পারতেছে না, বা একটু সৌজন্য বোধ যে দেখালো যে আমি তো তোর বাড়ি দিলাম, মাইট দিলাম জ্বরের মধ্যে, এটা করা উচিত হয় না, তোর কতটুকু ফুলছে বা কি, এটা সে কেন করতে পারে না, বা তৎকালীন সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে এটা কী মানে বিষয় কীরকম? তৎকালীন সমাজ ব্যবস্থায় চাকরদেরকে নিম্ন শ্রেণী মনে করা হতো, মানে চাকরদের যথাযথ মর্যাদা দেওয়া হতো না। তাই দুর্গাদাসবাবু তাকে বলে উঠতে পারেন নাই যে তার কেমন ব্যথা লেগেছে, ফুলে গেছে নাকি, এগুলো জিজ্ঞেস করতে পারেন। মানে তৎকালীন সমাজ ব্যবস্থায় চাকররা ছিল নিম্ন শ্রেণী, চাকরদেরকে তেমন কোনো সম্মান দেওয়া হতো না। তাই দুর্গাদাসবাবু তাকে কিছু বলতে পারেন। তো আমার মনে হয় এই কথাটা একদম সম্পূর্ণরূপে ঠিক যে হচ্ছে মানে তৎকালীন সমাজ ব্যবস্থা যারা চাকররা আছে চাকরদেরকে একদম সর্বনিম্ন পর্যায়ে দেখা হইতো, এবং মানে এরকম করা হতো যে হচ্ছে তাদের প্রতি সৌজন্য প্রকাশ করা হচ্ছে এক ধরনের পাপ, তাদের প্রতি সৌজন্য প্রকাশ করা হচ্ছে এক ধরনের মানে যে তাদের প্রতি ভদ্র আচরণ করবে হ্যাঁ তাকে আরও অসম্মান করা। তুমি যদি ভদ্র আচরণ করো মনে করা হবে যে তুমি তাকে তোমার সমান পর্যায়ে নিয়ে আসতে। আচ্ছা, ভালো কথা। তো এটা হচ্ছে হরিচরণের মানে গল্পের একটা বড় মেসেজ যে হচ্ছে আসলে চাকরদেরকে আগে ওই সময় কীভাবে দেখা হবে। কিন্তু এখন একটা মানে গুরুতর মতামতে আমি চাইতে চাই তোমাদের সকলে। হ্যাঁ, এটা হচ্ছে একটু হতে পারে, একটু নিষ্ঠুর শোনাতে পারে, বা এরকম হতে পারে, এই মতামতে না আসতে চাইছে। সেটা হচ্ছে যে তৎকালীন সমাজ ব্যবস্থায় আমরা যে দেখছি চাকরদেরকে এরকমভাবে মানে নির্মম নির্যাতন করা, এটার কোনো মতেই পক্ষপাতিত্ব করা সম্ভব, এটা কখনোই এটার পক্ষে থাকা উচিত না কোনো একজন মানুষ আলটিমেটলি সে একজন মানুষ। হ্যাঁ, মানুষকে মানুষের মর্যাদা দেওয়া বাধ্যতামূলক। কিন্তু আমরা যদি দেখি সমাজে তোমার এটাকে একটা বিষয় বলে সোশ্যোলজিতে, এটা বলে হচ্ছে পাওয়ার ডাইনামিক। পাওয়ার ডাইনামিক বলতে বোঝায় সমাজে যে উচ্চ শ্রেণী, বলতেছি সমাজে যে উচ্চ শ্রেণী আর যে নিম্ন শ্রেণী তাদের মধ্যকার পার্থক্যটা যদি বজায় না থাকে, অর্থাৎ তাদেরকে যদি তুমি সমান করে ফেলো বা বন্ধুত্বের পর্যায়ে নিয়ে যাও, তখন হচ্ছে তোমার সার্বিকভাবে সমাজে যত কার্যক্রম আছে সেটা ব্যাহত হবে। কীরকমভাবে? ধরা যাক একটা পাওয়ার ডাইনামিক দেখো ছাত্ররা শিক্ষকদের মধ্যে, ছাত্ররা শিক্ষকদের মধ্যে একটা পাওয়ার ডাইনামিক তুমি দেখো শিক্ষকরা উপরে, ছাত্ররা নিচে বলতে এরকম না যে ছাত্ররা মানুষ না, বলতেছে যে ছাত্রদেরকে শিক্ষকরা স্নেহ করবেন এবং শিক্ষকদের ছাত্ররা মর্যাদা দেবেন বা হচ্ছে সম্মান দেবেন। এটা হচ্ছে আদর্শ যে পাওয়ার ডাইনামিক আমাদের সমাজে, সে অনেক আগের কাল থেকে আছে। তো এখন যদি তোমরা দেখো যে শিক্ষকদেরকে কি আর আসলে সেই উচ্চ লেভেলে গুরুত্ব দেওয়া হয়, ভাই বলা হয়, মিয়া বলা হয়, ভাই বলার সমস্যা, কিন্তু শিক্ষকদের সাথে যে ফ্রেন্ডলি আছে, শিক্ষকই তোমার ফ্রেন্ড। টিচার আর ফ্রেন্ড কি এক কথা? শিক্ষকই তোমার বন্ধু। তুমি যদি শিক্ষকের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা শুরু করো, অর্থাৎ তুমি তোমার বন্ধুর সাথে যেরকম আচরণ করতেছো, তোমার বন্ধুর সাথে যেরকম উড়াধুরা একেবারে মাইরালাম গাইরালাম করতে এরকম যখন যেভাবে কথা বলতেছো, কিন্তু যদি তুমি তোমার শিক্ষকের সাথে কথা বলো, এটা কি সমীচীন হবে? শিক্ষকের প্রতি কি তোমার সেই মর্যাদাটা রক্ষিত হইতেছে, বা তোমার প্রতি শিক্ষকের সেই স্নেহ কি রক্ষিত হইতেছে? না। এখন দেখো এই সেম জিনিসটা কিন্তু আসে সেই তৎকালে তোমার বাসায় যে চাকরি করতেছে, কিংবা তোমার ওই বাসার যে কর্তা বা গৃহিণী বা গৃহস্থ তার ক্ষেত্রে। এখন তোমরা যেটা দেখো এখনও কিন্তু মানে সবাই বলে এই কথাটা, তোমরা এখন এখানে ছিল যে সবাই বলে যে হচ্ছে যার নিজের কাজ করে নিতে হবে, কিন্তু যার নিজের কাজ করে এখানে করা সম্ভব নয়। এখনও পর্যন্ত কিন্তু এই পরিস্থিতি আমাদের দেশে তৈরি হয়। আমাদের দেশের আমরা 20 কোটি জনসংখ্যা, আমাদের দেশের ঢাকা শহরের মতো কিংবা ময়মনসিংহ শহরের যে জ্যাম, এই জ্যামে সব কিছু কাজকর্ম করতে বা এই চাপের মধ্যে তোমার আলটিমেটলি সব কাজ নিজের কাজ নিজে করে কিন্তু সম্ভব, তোমার সেই সময়টাও পাওয়া যায় এবং তোমার সেই শক্তিটাও থাকে একটা মানুষের মধ্যে। তো ওই সময় তোমাদেরকে এখন আমরা যেটাকে বলি, এখন আর ঠিক চাকর বলা হচ্ছে একটা মানে মর্যাদায় ক্ষুণ্ণ করা হয়। মনে হচ্ছে বলি তাদেরকে হেল্পার বলে আমরা তাদেরকে, কারণ বিষয়টা হচ্ছে তারা হচ্ছে বাসায় সাহায্য করবে, তারা হচ্ছে বাসায় বিভিন্ন কাজ করবে এই সকল। এখন আমরা দেখি বর্তমানে একদম সরল কথা, একদম সত্য কথা, আমাদের বর্তমানে শহরের মধ্যবর্তী যে কোনো জায়গায় সবচেয়ে বড় সমস্যা কাদেরকে নিয়ে হবে? এই হেল্পারদেরকে নিয়ে। সবচেয়ে বেশি চিৎকার চেঁচামেচি কাদেরকে নিয়ে বসে? এই হেল্পারদেরকে নিয়ে। সবচেয়ে বেশি কাজের নিয়ে সবচেয়ে ব্ল্যাকমেল করে যে হচ্ছে এইরকম মানে এত বেশি চাপ দিলে কাজ করতে হবে, এসব
বিষয়টা হলো কারা বলে এই হেল্পার। আমি বলতেছি না যে তাদেরকে একদম মাইরা পিঠে লাঠি দিয়া চাবুক মেরে তাদের কাজ করেছে, না, অবশ্যই না, তাদেরকে মানুষের মর্যাদা দেওয়া উচিত। কিন্তু মানুষের মর্যাদা দেওয়া আর সরাসরি পাওয়ার ডাইনামিকটাকে ভাঙা ফেলা। আবার আবার বলে যে আমি বেশি কথা আমি আসবো না কই। হ্যাঁ আসে না, আমার তাও আসে না। হ্যাঁ, এটাও তাও আসে না। হ্যাঁ। এই ব্ল্যাকমেলিং এর যে বিষয়, এটা কিন্তু সত্য কথা। তোমরা নিষ্ঠুর মনে করতে পারো, তোমরা নির্মম মনে করতে পারো, কিন্তু এটা কিন্তু এটা সত্য কথা। এটাও স্বীকার করবে, এটা কিন্তু মিথ্যা কথা বাসায় বলছে। আসে। আমাদের প্রেক্ষাপটে, আমাদের শহরের প্রেক্ষাপটে এটা মিথ্যা কথা যে হচ্ছে সকল ক্ষেত্রে এই যে যারা হেল্পাররা তারা যেভাবে ব্ল্যাকমেলের উপর রাখে, যেরকম এর উপর রাখে, তোর আলটিমেটলি বাসার কাজেরই সমস্যা। আলটিমেটলি হ্যাঁ হ্যাঁ আবার চুরি চাবারে বেরালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা আমাদের তো শেষে দেখা যায় যে না থাকলেই ভালো হতো। হ্যাঁ। তো এখন দেখো তৎকালীন সময় যে হরিচরণের যে বিষয়টা দেখলাম, সে যেরকম কর্মদক্ষ ছিল, হরিচরণ বাদেও কিন্তু বা হরিচরণের সমান করবো না কিংবা হরিচরণের কিছু না, তৎকালীন সমাজে তোমার তাদেরকে অবশ্য মানে অমানুষের মতো হচ্ছে অত্যাচার করা হতো। আমি কোনো মতে এটা সমর্থন করছি না। তো আমি যেটা বলতেছি সেটা হইল যে তাদেরকে এরকম একটা পর্যায়ে রাখা হতো যেখানে তারা তাদের নিজেদের কাজকে সিনসিয়ারলি, নিজেদের কাজকে তারা সিরিয়াসলি, তারা মনে করতো যে আচ্ছা ঠিক আছে, বাসার কর্তা তিনি বলছেন একটা কাজের আমার করতে হবে, শেষ। মানে এখানে আমি আমার কি প্যারা লাগতেছে বা আমি কি করবো না, এটা উনি বলছেন আমি আবার এটা বলে যে obedience। এটা রান্না করলে আমি এটা করবো না, এটা রান্না করলে আমি এটা করবো না। ঠিক আছে, তাহলে আমি মানে তোমার কথা বলার পরে তাহলে তখন কথা বলবো। এমনিতেই কথার মাঝখানে কথা বলবো। এই বিষয়টা হতেছে যে যখন এরকমভাবে করা হতো তখন হচ্ছে খুবই সিনসিয়ারলি তারা কাজগুলো নিত এবং সার্বিক অর্থে গ্রিপ মানে আমি তো দেখি মানে পূর্ববর্তী মধ্যবিত্ত পরিবারগুলো, এখন আর মধ্যবিত্ত পরিবারগুলো এখন কিন্তু অনেক উশৃঙ্খল বিশৃঙ্খল, খুব ছোটো ছোটো বাসা, কিন্তু তবুও সব কাজ ঠিকঠাক মতো শেষ হয়ে যায় না। কিন্তু আগের কালের যে পরিবারগুলো ছিল, মধ্যবিত্ত পরিবারগুলো, যেটা শিক্ষিত পরিবার, তারা মোটামুটি মধ্যবিত্ত ছিল, যে মধ্যবিত্ত শ্রেণীর পরিবারগুলো ছিল, তাদের দেখা যায় যে সব কাজকর্ম একদম কাটায় কাটায় ঠিকঠাক মতো শেষ হয়ে যায়। তাদের সব কাজকর্ম অনেক কাজ ছিল, তাদের এত বড় বাসা রক্ষণাবেক্ষণ করা, সন্তানও থাকতো মানে শিশুরাও থাকতো সেই সময় অনেক বেশি, এত কিছু সব কিছু ম্যানেজ করা অনেক ভাগে ভাগে হয়ে যায়। কেন? ওই সময়ের যারা ছিল, যারা হেল্পাররা ছিল, তাদেরকে মানে ওইটুকু সিনসিয়ারিটিতে রাখা হতো যে হচ্ছে তাদেরকে সেই কাজটা গুরুত্বের সাথে পালিত করতে হবে, গুরুত্বের সাথে অতিবাহিত করতে হবে। এখন আমি পাঠকদের কাছে আমার প্রশ্ন, ঠিক ব্যালেন্সটা কোন জায়গায়? যে তৎকালীন সমাজে তাদের কাজ ছিল, তৎকালীন সমাজে তারা সিনসিয়ার ছিল, তারা সিরিয়াস ছিল, কিন্তু তাদের উপর অমানসিক অত্যাচার করা হতো, অমানসিক অত্যাচার আমরা চাই। এখন তাদের উপর অমানসিক অত্যাচার করা হয় না, কিন্তু তারা কাছে সিরিয়াস। তাহলে ব্যালেন্সটা আসলে আমাদেরকে কীরকম রাখা উচিত? এটা শুধুমাত্র গৃহের কর্তা বা যে হেল্পার তার ক্ষেত্রে, শুধুমাত্র তার ক্ষেত্রে বিষয় হচ্ছে যে কোনো পাওয়ার ডাইনামিকের ক্ষেত্রে, মানে ধরো যে ছাত্র শিক্ষক, বড় ভাই ছোটো ভাই, পিতা মাতা বা মানে পিতা আর হচ্ছে সন্তান, এই সকল ক্ষেত্রে মানে আসলে পাওয়ার ডাইনামিকের এই ব্যালেন্সটা করতে, যে তোমার একটা জায়গা হচ্ছে তোমার অমানসিক অত্যাচার, আর একটা জায়গা হলো তোমার মানে অমান্যতা, আসলে মাঝখানের ব্যালেন্সটা কোথায় এটা কীভাবে করা উচিত? এর জন্য আমি যাও থেকে মানে আমি বলতে চাই, মানে তুমি কী বলেছো? হ্যাঁ, মানে হচ্ছে এটা আর কি মানে কোন ব্যালেন্স থাকা উচিত বা বর্তমানে প্রেক্ষাপটে কীরকমভাবে এটা আর কি উত্থাপন করা উচিত আমাদের? মানে শিক্ষাটা বা এই সকল ক্ষেত্রটা তাদেরকে কীভাবে প্রস্তুত করা উচিত যে হচ্ছে তাদেরকে আমরা অমানসিক অত্যাচার করবো না, কিন্তু একই সাথে মানে হচ্ছে তারা আমাদের কথা অমান্য করবে না, বা এই ক্ষেত্রে বিষয়টা ঠিক আছে। তাহলে এমন আসবো আচ্ছা, যদি আমরা যদি ধরেন যে একটা চাকরকে আমাদের মাসে মাসে বেতন দিতে হবে, এখন ধরেন আমরা মাস আমাদের মানে তাদের অত্যাচার করা যাবে না, কারণ তারা মানুষ, আমরা মানুষ। এবং দেখতে হবে যারা যদি অমান্য করে তাদের বেতন থেকে তাদেরকে মানে ফেলতে হবে, তাদেরকে চাপে ফেলতে হবে। তুমি যদি এই দিন না আসো তোমাদের এই টাকাটা হবে, তুমি যদি এই দিন আসো তোমার এই টাকাটা হবে। ধরেন 30 দিনের মধ্যে 15 দিন আসো না, মাসে ভাই 300 টাকা বেতন এভাবে আসো, 50 টাকা বেতন, এভাবে যদি চাপে ফেলায় সব এমনি এমনি ঠিক হয়ে যাবে। তাহলে আমার আপনাদের একটা বলবো তার যে মূল মতামত সেটা হচ্ছে যে মূলত বেতনের যে বিষয়, আমি শুধুমাত্র এইটুকু সেক্টর নিয়ে একটু কথাবার্তা বলতেছি, মানে হচ্ছে কর্তা এবং যে জিনিসটার বিনিময়ে কাজ করতেছে, হ্যাঁ ওইটুকু নিয়ে একটু কথা বলতেছি, কারণ পরবর্তীতে বড় ইয়েতে যাবো সমস্যা। কিন্তু মানে মূলত এখানে যেইটার বিনিময়ে কাজ করতেছে অর্থাৎ টাকা, সে টাকা কমাই দিবে, এটা হচ্ছে আমাদের মূল হিসাব, আমাদের মূল বক্তব্য। হ্যাঁ, এটা কি কাজ করবে তোমাদের কি বলবো? সারিয়া সারিয়া এটা কাজ করবে না, কারণ পরের মাসেই তারা আসবে না। যদি আমি এই মাসে টাকা কমিয়ে দিই তাহলে পরের মাসে তারা আসবে না।
তাহলে হচ্ছে পরে মানে পরে আবার নতুন করে আরেকটা নেবো এমন কোথাও বলে দেবো কাজ করলে করো আর করবো না 30 দিনের মধ্যে 30 দিনে আসলে 300 টাকা হ্যাঁ একদিন আসলে 10 টাকা কাটা হবে শেষ বুঝতে পারবো আসলে আসুন না আসুন না আসুন এগুলো আচ্ছা ঠিক আছে, তাহলে এই পক্ষ থেকে আমরা যেটা পাইতেছি এই সাইড থেকে, আচ্ছা তাহলে হচ্ছে এই সাইড থেকে যেটা আসতেছে সেটা হইলো যে আমরা বলতেছি যে তাদের টাকা আমরা কমাই দিব, এই তাদের টাকা বেতন থেকে বাদ যাবে মূল হিসাব, হ্যাঁ তাদের ওই বেতনের উপর আমরা চাপ সৃষ্টি করবো। শাহরিয়ার এখানে বললো বা যাওয়ার তারাও এখানে বলতেছে যেটা প্রথমত এটা বাদ দেওয়া একটু অমানসিক হয়ে যায়, এবং আরও একটা বড় কথা তারা বলতেছে যে তারা তো আবার ব্ল্যাকমেলিং শুরু করবে, যে হচ্ছে ভাই টাকা দিতেছে না কাজ করতাম না শেষ, তাদের তো কাজের অভাব নাই কিন্তু তোমার তো কাজের লোকের অভাব, এটা হলো মেন বিষয়। তোমার তারা তো যে কোনো জায়গায় কাজ পাইতে পারে, কিন্তু তুমি তো যে কোনো জায়গায় কাজ দিতে পারবে না এটা হলো মূল কথা। হ্যাঁ এখন এই সাইড থেকে মোটামুটি হ্যাঁ তুমি কি মনে হয় এখন আপনার কথা ঠিক আছে নাকি শাহরিয়ারের কথা ঠিক আছে, মানে দুই পক্ষ পাইছে, এক পক্ষ বলতেছে যে হচ্ছে দিয়া মানে টাকার উপর আমরা চাপ দিব, এটা কাজ করবো ঠিক হয়ে যাবে, শাহরিয়ার বলতেছে যে না টাকার উপর চাপ দিলে ঠিক হবে না, এটা ব্ল্যাকমেল হবে, হ্যাঁ এটা তারা ব্ল্যাকমেলিং করবে এবং এটা এক অর্থ মানুষের অত্যাচার হয়ে যাবে। অংশ বলো এখানে তোমার এইখানে তুমি কার পক্ষ সমর্থন করতে বা মানে তোমার মতামত এটা আলাদা ছিল। কার পক্ষ? মতামতটা বলো। শাহরিয়ার তোমার মতামত এখানে মানে হচ্ছে তুমি এখানে কি অ্যাড করতে চাও, তোমার মতামতটা কি টার্গেট যে সমর্থন করতেছো কেন? মানে টাকার উপরে চাপ দিলে সেটা অবশ্যই ব্ল্যাকমেলিং, টাকার উপরে চাপ দিলে তো ব্ল্যাকমেলিং। তাহলে হচ্ছে ঋত্বিকের কি? এখন আমি হচ্ছে মূলত ব্ল্যাকমেলটাকে সাপোর্ট করছি, কারণ আপনি দেখেন যে আমাদের শিক্ষক ছাত্রের সম্পর্ক দেখেন কীরকম। দেখুন শিক্ষক না আগে হচ্ছে এই সেক্টরটা বলো, শিক্ষক বা ওই সেক্টরের আচ্ছা আচ্ছা, তাহলে আপনি মূলত মানে হচ্ছে যে আগের প্রেক্ষাপটে দেখুন আর এখনের প্রেক্ষাপটে দেখুন। আগের প্রেক্ষাপটে কেউ আগের মানুষেরা ছিল কর্মদক্ষ, হ্যাঁ তারা অনেক ভালো, ছিল, কিন্তু 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 আর কি যারা চাপ দেয়, হ্যাঁ তারা আর কি প্রয়োজনের তুলনায় একটু বেশি, হ্যাঁ প্রয়োজনের তুলনায় বেশি দেওয়ায় বা তার উপর অধিক চাপ পড়ে যায়, অধিক চাপ করলেই এখানে মূলত সমস্যা থাকে, এটা মূলত অত্যাচার করে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আপনি দেখেন, বর্তমান প্রেক্ষাপটে যে একদম যে মানে চাকররা যে বলে যে আমার নামে কিছু বলে মামলা করে দেওয়া, এরকমভাবে যে কিছু এরকমভাবে যে বলে, কিন্তু আসলে এটা মূলত ঠিক না। কারণ দেখেন আপনি যদি আপনি এখন যদি আমি শিক্ষক ছাত্রের ক্ষেত্রে যদি বলুন, ধরুন কেউ দেখে না, কেউ কিছু দেখে না, আপনি স্বাধীন, কারণ আপনি যা পারেন তাই করছে। যদি দেখুন শিক্ষক, এখন ধরুন এই ক্ষেত্রে শিক্ষক নেই, এখন ধরুন তিনি যদি খবর পান যে আপনি এইসব কাজ করছেন, এখন শিক্ষক আপনাকে কী করতে পারে? ঠান্ডা মেয়ে ঠান্ডা করা ছাড়া আপনাকে তার কিছুই করতে পারবে না, আপনাকে বুঝিয়েও তো কোনো লাভ হবে না, আপনাকে ঠিক করতে হয়, আপনাকে ঠান্ডা মেয়ে ঠান্ডাই করতে হবে। তাই আমি এই ক্ষেত্রে বলতে চাই যে মানে তারা যদি আর কি চোখের বাইরে চলে যায়, হ্যাঁ তবে তাকে একটু চাপ প্রয়োগ করতে হবে যে না যে তোমার এই কাজে কর্মদক্ষ হতে হবে, তোমার এই দিনে আসতে হবে, তোমাকে তোমাকে এই কাজ করতেই হবে। এখন আমি যে শিক্ষক ছাত্রের কথাটা বললাম, এখন শিক্ষক এখন আপনি তো বলেন শিক্ষক ও ছাত্রকে মানুষ হিসেবে দেখে, তাও দেখেন আমাদের এখানে কত শিক্ষক আছে হাঁটুর সামনে ছাত্রের গলায় ভাবে ধরে, হ্যাঁ তো তখন কি আপনার মনে হয় না শিক্ষক ছাত্রকে মানুষ হিসেবে দেখে না? তাও তো শিক্ষক বলবে ছাত্ররা তো মানুষ। এরকম মধ্যযুগের অত্যাচারের মতো শাস্তি দিয়ে তারা নিজেরাই বলবে যে ছাত্ররা তো মানুষ, আমাদের ছাত্রদের সবসময় মানুষ চোখে দেখা উচিত। সেই শিক্ষকেরাই এই কথা বলে। তাহলে যেখানে শিক্ষকরা ছাত্রকে হাঁটুর সামনে রেখে তো গলা টিপে ধরতে পারে, হ্যাঁ এটা তো পরে আবার হুমকিও দেয় যে হাঁটুতে কলম রেখে পরে ধরবে, পরে যেরকমভাবে পারে সেরকম পরে আবার মাঝে হুমকিও দেয় ফ্যানের উপর দড়ি রেখে চলাবে। তবুও যখন শিক্ষকের কাছে যখন মনে হবে যে ছাত্র মানুষ, তাহলে সেই যারা কি হেল্পারদের যারা দেখে, হ্যাঁ তারা যদি একটু অত্যাচার করতে পারে তখনই কেন মনে হবে যে সেই ব্যক্তি মানুষ না? তাহলে এখানে বলতে চাচ্ছি যে হেল্পারদের চাপ দেওয়া উচিত, কিন্তু তার মধ্যে সীমিত। এটা একদম আগের মতো না যে দেশের কর্মদক্ষ কিন্তু তাও তাকে যত ভাই চাপের মধ্যে ফেলতে হবে, এরকম নয়। মানে সেই যদি চোখের বাইরে যদি চলে যায় তবে তাকে ঠিক করার জন্য আপনাকে চাপ দিতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, বর্তমানে আমাদের দেশে অনেক এগুলো নিয়ে আসে, যেমন চাকর হেল্পার, এগুলো বিকল্প নয়। আমি মানে আমার আম্মুর বাসায় একজন চাকরি করে, হ্যাঁ মানে হেল্পার হিসেবে চাকরি করে, ওনারে আমি জিজ্ঞাসি তুমি
ভালো হচ্ছে এখন এগুলো নিলে কোনো দক্ষতা নেই এগুলো কিন্তু চাকরের মধ্যে পড়ে আবার আবার হচ্ছে ওরা কী করে 10 দিন আসে মানে 10 দিনের মধ্যে 5 দিন থাকে আর 5 দিন থাকে না এইগুলো আবার যদি ধরতে পারি যেটা যদি নির্যাতন ধরা হয় ওদের মানে শাড়ির ভাইয়ের কাছে তাহলে ওরা ধরতে পারি যে হেল্পারের মানে কোনো ধরনের কোনো অসুখ হলো বা আত্মীয় স্বজন বা দাওয়াত খাওয়ার কী হলো ওই দিন আমি ছুটি দিতে পারি অথবা ধরা গেল যে সপ্তাহে একদিন করে তোমার ছুটি থাকবে এটা কোনো নির্দিষ্ট বলে না এটা কোনো চাপের ভিতরে বলে না একবারে সমতল অবস্থায় এভাবে যদি চলি তাহলে চললে আচ্ছা তাহলে হচ্ছে দুই পক্ষ থেকে আমরা খুবই ভালো কথা পাইছি। হ্যাঁ মানে কিছু জায়গায় সংঘর্ষ হয়েছে, কিছু জায়গায় সমন্বয় হয়েছে, কিন্তু মূলত হচ্ছে যেখানে মানে আহনাফ যেটা বলতেছে যে আলটিমেটলি তাদেরকে ছুটি দেওয়া যাবে। হ্যাঁ শুধু একটা স্পেসিফিক উদাহরণে আছে আপাতত যাবো পরবর্তী উদাহরণ। তো হচ্ছে আহনাফ বলতেছে যে তাদেরকে চাপে রাখা বলতে হচ্ছে মানে মূলত ছুটির বাইরে যে বিষয়গুলো মানে হচ্ছে রোগ শোক কিংবা আত্মীয় স্বজন ছুটির বাইরে যেগুলো এইগুলোতে হচ্ছে সে চাপ দিবে। এখন চাপের প্রক্রিয়া কিন্তু দুইজনের কাছে দুই রকম, যেটা আমরা পাইলাম। আহনাফের কাছে হচ্ছে ডাইরেক্ট বেতনের চাপ, ডাইরেক্ট তোমার বেতন কাটাও। ঋত্বিকের কাছে যে চাপের বিষয়টা সেটা হচ্ছে যে শুধুমাত্র বেতনের না, যতটুকু আমি বুঝছি সেটা হচ্ছে তাদেরকে গিয়ে সরাসরি তাদেরকে চোখে রাখা বা তাদেরকে হচ্ছে সরাসরি প্রত্যক্ষ চাপ উত্থাপন করা, পরোক্ষ না যে হচ্ছে জাস্ট একটা থ্রেড দিলাম যে তোমার বেতন কমে দেবো, এটা না বইলা তাদেরকে গিয়ে সরাসরি বলবো যে তুমি এই কাজটা এমনি করতেছো কোনো অমনে তোমার করা লাগবে, কোনোরূপ মানে সেকেন্ড চান্সে তাকে উত্থাপন না করা যে না করলে তোমার টাকা দেবো না, এরকম না, তোমার করতে হবে, না করার কোনো প্রশ্নই উত্থাপিত হয় না এরকমটাই। তো ঋত্বিকের মানে চাপ দেওয়ার প্রসেসটা হইতেছে এরকম, আর আহনাফের চাপ দেওয়ার প্রসেসটা হইতেছে এরকম। টিম শাহারিয়ার অর্থাৎ শাহরিয়ারের পক্ষে যারা আছে মানে হচ্ছে অংশ আছে জাওয়াদ আছে শাহরিয়ার, হ্যাঁ না তোমরা দুইজনের দুই পক্ষে, হ্যাঁ সেটা হইতেছে তোমার মানে চাপ দেওয়ার পদ্ধতি একরকম বেতন দিয়ে, আর ঋত্বিকের চাপ দেওয়ার পদ্ধতি আরেক রকম ডাইরেক্ট কাজ। হ্যাঁ টিম হিসেবে বলতে আমি বোঝাইতেছি যে হচ্ছে এই জায়গাটাতে কন্ট্রাডিকশন লাগতেছে। হ্যাঁ যে হচ্ছে তোমরা বলতেছো যে এই চাপে মানে তাহলে তোমাদের মতামতটা কি এই ক্ষেত্রে বা তোমরা কোন চাপটারে জরুরি বলে মনে করো? ব্ল্যাকমেলের বদলে ব্ল্যাকমেল না, যুদ্ধের বদলে যুদ্ধ। মানে যুদ্ধের কেউ চাইলে আমরা শান্তি চুক্তি করতে পারি, যেমন কাজের লোকদের সাথে আমরা শান্তি চুক্তি করতে পারি, তাদেরকে বোঝাতে পারি, মানে তাদেরকে কোন কাজ কীভাবে করতে হবে বুঝিয়ে দিতে পারি যেন সে সঠিকভাবে সেই কাজটা পালন করে। তাই ব্ল্যাকমেলের মধ্যে ব্ল্যাকমেল না করে শান্তি চুক্তি করতে পারি তাদের সাথে। শান্তি চুক্তি বলতে কি তাহলে তুমি কি বুঝো তাহলে একদমই চাপের উপরে রাখবো না আমরা, একেবারে চাপ না, তাহলে হচ্ছে ঋত্বিক যেভাবে বলছি তাহলে হচ্ছে ঋত্বিকের সমর্থন আছে। হ্যাঁ যে হচ্ছে কাজের মাধ্যমে যে হচ্ছে তোমার টাকা বাদ দিয়ে দেবো এটা সেটা হচ্ছে ঠিক আছে তোমার কাজ কর, কাজটা ঠিক থাকবে ন্যায্য মজুরি ঠিক হ্যাঁ না পারলে বুঝাই দিতে। আচ্ছা জবাব তুমি কার ঋত্বিকের মতো আমি ওর পক্ষে সব তাহলে অংশ হ্যাঁ শারের ভাই তোমার ঋত্বিকের মতো তাহলে আহ না ফেকাই না ঠিক আছে। আমি গেলাম, আমি হেলবারে চাকরি পেয়েছি গেলাম, এখন আমার বলতেছে যে আমি আসলাম না একদিন, হ্যাঁ এখন আমার কাজের চাপ আছে। আমি বললাম এখন যদি আমি জিত করে দিতে জায়গা আপনার কাছে বলবো না, আমার কি অন্য কোনো জায়গা নাই নাই, হ্যাঁ গেল না। এখন ধর আমি যদি একটা ভালো প্রাইজ দিতেছি, ওরা ছুটি দিতেছি, ওরা আবার কি কাজ করতেছে, ওর দক্ষ আছে মুখ আছে সব ঠিক আছে, কিন্তু আসে ওই যদি আসে না তাহলে ওর কাছে দক্ষতা প্রতিজ্ঞা থাকবো, ওই যদি না আসে এই যে কাজ করতেছি ধুতে থাকো হ্যাঁ। তাহলে তুমি এটার সমাধান হিসেবে তুমি বলতেছো যে হচ্ছে বেতনের বিষয়। হ্যাঁ বেতনের বিষয় বলতে গেলে যদি চাপ ফালাইতে হয় আমাদের কত দক্ষতা লাগবে কেন ভাই, আমরা মানুষ না, আমি মাথায় জ্ঞান বুদ্ধি কিছু না, এটা কি ছাড়ো আমাদের দেখে শুনে নিতে হবে না, যার দক্ষ আছে নাকি যার দক্ষ নাই। যে ধরে যে কোনো চাকর দিল উঠে গেলো এই চাকর এখন এই যে বই থাকে মোবাইল কি কাজ করবো, আরেকজন আছে কাজ করে, আমরা তো দেখে শুনে তো নিবো, তাহলে যে ওই যদি না আসে তাহলে ওর বেতনটা খালি থাকবো, আমরা দক্ষ তো পাইলে নি, তাহলে যে আমরা খালি বেতনটা খালি শেষ সুজাই। ঠিক আছে তাহলে আমার কথা তাহলে হচ্ছে অন্যান্য ক্ষেত্র আছে যাওয়া, তুমি লাস্টে বলো আমি বলি তুমি কি বলবা? আচ্ছা ঠিক আছে তুমি বলো
করতে পারবে না, তাহলে তার উপর যদি এগুলো নিয়ে চাপ দেওয়া হয় তাহলে তো সে অবশ্যই চলে যাবে। তাহলে তাহলে তার উপর চাপ না দিয়ে আমরা যদি বুঝাই তাহলে সে আমাদের কথা বুঝে ভালো মতো কাজ করবে। সে ডিপ্লোমে ভিত্তিক কি কোনো ভাই এটা আমার কি বোঝাই? ধন্যবাদ। এখন এখন আপনি যে কথাটা বললো যে বেতন কাটার কথাটা, আচ্ছা আমি একটু এই তো বাবা মা আর সন্তানের সম্পর্কটা একটু আমি আমি বলি। সন্তান মূলত আর কি মা বাবার চোখের বাইরে চলে যায় মূলত এই বয়স থেকেই, মানে ধরুন 14, 15, 16 বর্তমান প্রেক্ষাপটে এই বয়স থেকে আর কি মূলত চোখের বাইরে চলে যায়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে মা বাবা যদি সন্তানের উপর চাপ প্রয়োগ না করে যদি বুঝে বলেন যে বাবা এইসব কাজ তুমি করো না, এইসব কাজ করাটা খুবই মহাপাপ, এগুলো করলে তোমার ধর্ম নষ্ট হয়ে যাবে, তুমি ধর্মচ্যুত হয়ে যাবে, এইসব কথা বললে কি সন্তান কি সেটা কি মানবে? কখনোই না। তাই এই ক্ষেত্রে বাবা মাকে একটু কঠোর তো অবশ্যই হতেই হবে। সন্তানকে চাপ প্রয়োগ না করলে সন্তান কিভাবে ঠিক হবে? না, বাবা মা যদি সন্তানকে বলে যে বাবা এইগুলো তো এগুলো তো কখনোই ঠিক নয়, এগুলো করা মহাপাপ, এগুলো বললে সন্তান আজীবনেও ঠিক হবে না। তাদেরকে ঠিক করতে হবে চাপ প্রয়োগ করে, তাদেরকে ঠিক করতে হবে কঠোর করে। এখন কি আপনি বলবেন যে মা বাবার ক্ষেত্রে হচ্ছে সন্তান তাহলে মানুষ না? হ্যাঁ, আপনি যদি মা বাবার সেই সন্তান না, যখন সেই মা বাবা যদি আপনাকে যদি মারে, আপনার তখন মনে হতে পারে, কিছুক্ষণ আপনার মনে হতে পারে যে হচ্ছে বাবা মা হয়তো আপনাকে মানুষ হিসেবে ভাবেন না, আপনাকে যেরকম পারে সেরকম অত্যাচার করছে। কিন্তু আপনি কিছু বছর পর বুঝতে পারবে যে এই বাবা মা মেরেছে বলে আপনি সত্যের ঠিক পথে এবং সত্যের পথে এসেছেন, যেটা শেষ দিকে যেটা প্রথম দিকে সন্তানেরা বুঝতে পারে না। এখন যদি আমি চাকরের ক্ষেত্রে বলি, সে যে উদাহরণগুলো দিল যে হচ্ছে চাকর আসে না, পরে চাকর আসলেও মোবাইল দেখে, তো এই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাচ্ছি যে বেতন কেটে দেওয়া সমর্থন করি, ঠিক আছে, কিন্তু শুধু বেতন কেটে দেওয়া না, বেতন কেটে দেওয়ার সাথে সাথে আরও বিভিন্ন তাকে চাপ প্রয়োগ করতে হবে। এখন এটাকে আপনি নির্যাতন বলতে পারেন না, কারণ দেখুন তাহলে মা বাবা সন্তানকে যেটা করেন সেটা কি নির্যাতন? সেটা আপনারও তো মনে হতে পারে, আপনি যদি সন্তান আপনারও তো মনে হতে পারে যে বাবা মা আপনাকে নির্যাতন করছে, কিন্তু না, সেটা নির্যাতন নয়, আপনাকে ঠিক পথে, আপনাকে রান্না মেরে ঠান্ডা করছে যদি আপনাকে ঠিক পথে আনার জন্য। এখন আপনি দেখুন যে চাকরের কথাটা যে সে বললো, হ্যাঁ, সে মোবাইল টিপছে, ঠিক আছে, মোবাইল নিয়ে ছুঁড়ে ফেলাও, পরে দেখি সে কী করে। হ্যাঁ, তো পরে তার যে সে মানে আর কি যেখানে যখন কর্মদক্ষ হয়েও সে যদি কাজ করার সময় সে যদি কোনো কিছুতে আসক্ত হয়ে পড়ে বা যেটা তার দুর্বলতা, হ্যাঁ, মানে যেটা সে রাখতে পারে না, সেটাকে সেখান থেকে দূর করে দেওয়া হোক, সেটাতেই তো হয়ে যাবে। এখন চাকর যদি না আসে, যেই দিন আসবে তবে তাকে ঠিক করা হোক, নয়তো তাকে একটা কথাই বলা হোক যে হয় থাকো নয় এখান থেকে চলে যাও, কারণ তোমার যেহেতু ইচ্ছাই নাই, তোমার যেহেতু ইচ্ছাটাই নাই এখানে কাজ করা, তুমি না করো, তুমি তোমার যেখানে ইচ্ছা সেখানে আসো, তাতে আমার এখন দেখেন এই যে চাকর যে ফোন নিচ্ছেন, এগুলো করছেন, সে যদি এখানে আদৌ যদি চাকরি যদি করতে চায়, হ্যাঁ, তবে আপনার তার ফোনটাকে বিনষ্ট করতে হবে। সে যেহেতু হ্যাঁ কি তুমি যদি ফোন খেতে পারো, সে যদি মামলা করে প্রপার্টি। আমি একটা কথা বলতেছি ভাই, তোমার মোবাইল আছে, ওর মোবাইল আছে, এখন যদি তোমার মোবাইল ঢেলমালা, এখন তোমার মোবাইল ধরো 500 টাকা, তোমার মোবাইল ধরো 2 লাখ টাকা, এখন যদি তোমার মোবাইল ধরে ঢেলমালা, সে আমার মোবাইল ঢিল মারতেই পারে, এতে কোনো কথা নেই, কিন্তু মোবাইল কখন ব্যবহার করতে হবে, মোবাইল কখন ব্যবহার করতে হবে, এটার হচ্ছে জ্ঞান থাকতে হবে। তুমি যদি স্কুল টিচারের সামনে যদি গেম খেলো, টিচার কি তখন মোবাইল ছুটে তো অবশ্যই মারবে, স্বাভাবিক কথা। তুমি টিচারের সামনে গেম খেলো, তোমার মোবাইল আসতে লাগবে, টিচার ছুঁড়ে মারবে, এটা তোমার বুঝতে হবে যে এটা তো বলছি যে তাকে কেন মোবাইল দেখবে, যখন সে হচ্ছে তার কর্মের মধ্যে আছে। তুমি কখনো কাজের মধ্যে টিচারের শিক্ষকের সামনে গেম খেলতে পারবে? এই গেম খেলার সাহস তোমার আছে? শুনো, এখন তুমি ধরে নিলা চাকর মোবাইল দেখতেছে, এখন তোমার মাথা তো আছে, তোমার ব্রেনও আছে, তুমি দেখে নিবা না যে এটা দক্ষ না কেউ দক্ষ, এটা কি ভতা না গেল সত্তা, হ্যাঁ, তো তুমি কেন বললে এটা আমাদের দক্ষ, আমাদের হেল্পার লাগবে, ঠাস
খাস আমরা তো সব করে দিচ্ছি, সব কিছু দিছি, তোর কি লাগে? তুই যদি না আসে ওরে ওরে ডাইরেক্ট বাদ দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে ঋত্বিক আর আমরা আপাতত দেখবো ইন্টারেস্টিং ঋত্বিক হাত ধরে পাবো। ভাই এখন আমি যেটা বললাম মানবি হাতে এখন আমি যেটা বললাম যে ঋতিকের মাথায় ব্রেন আছে, ঋতিকের মাথা আছে, তো ঋতিক দেখে নেবে না যে এটা ভালো চাকর নাকি না খারাপ চাকর। এখন ঋতিক যে দেখে নেবে, ঋতিক কি মনোবিজ্ঞানী যে সে দেখে নেবে যে তার মনের ভিতরে ঢুকে নেবে যে সে কি জিন না আত্মা, যে সে চাকরের মনের ভিতরে ঢুকে। এখন আরে পিতা মাতার ক্ষেত্রে যাই, এখন ঋতিক যেটা বলল, ঋতিক বলল যে বাংলাদেশের অধিকাংশ সন্তানকে পিতামাতারা মারধর করে। সেক্ষেত্রে সন্তানরা সব ক্ষেত্রেই কিন্তু সন্তানরা মানুষ হয় না। কিছু ক্ষেত্রে দেখা যায় সন্তানরা বড় হয়েও সেই কঠোর কাজটা করে, বড় হয়ে সে তার স্ত্রী সন্তানের কথায় পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। বাংলাদেশে এমনও সন্তান আছে যাদেরকে তার বাবা মা মারধর করেনি, তারাও তো মানুষ হয়েছে। তারা কি মানুষ হয়নি? তারাও তো অবশ্যই মানুষ হয়েছে। তারাও মানুষ হয়েছে, তারা বড় হয়ে তাদের পিতামাতার প্রতি ক্ষোভ প্রকাশ করেনি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই শোন, ভাই বিষয়টা হচ্ছে এরপর নিয়ে তো মা বাবা এগুলো যত ঠিক আছে বলো। আর তাছাড়া প্রত্যেকটা মা বাবারই যোগ্য আছে প্রমাণ করে কোনো জিনিস মাইন্ডের বেলায় অবশ্যই যোগ্যতা আছে মানতে হবে। কারণ তুমি আমার বাচ্চা আর অন্যদিকে চাকর, তুমি তো আমার গোষ্ঠীর মধ্যে বলো না, সে ওরা আমি পাবো হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, না হলে বসো না আনো তাহলে এবার তো যেটা সামগ্রিকভাবে কথাবার্তা শুনে দেখলাম, আমি এই বলতে পারবো যেটা সামগ্রিকভাবে সকলের মতামত আপাতত যেটা শুনে দেখলাম যে মা বাবার কথা আপাতত বাদ রাখতে, এটা খুবই হট টপিক, শুধুমাত্র চাকরের কথা নয়। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে এক সাইড ডিপ্লোমেট, তারা বলতেছে বুঝায় বলতে হবে, তাদেরকে হচ্ছে চাপ দেওয়া যাবে না। আরেক সাইড চাপের উপর বিষয়, ফোর্সের উপর বিষয়। এখন আমি বলব তাদের একটা সেক্টর খুব ভালো, তাদের দুইটা সেক্টর খুব ভালো। হ্যাঁ তোমাদের দুইজন একটা সেক্টর কোনটা ভালো? যে চাপ মুক্ত রাখা উচিত কোন জায়গাটা, চাপ মুক্ত রাখা উচিত কোন কোন ক্ষেত্রে। মজবুত। হ্যাঁ, যেরকম ধরা যাক হচ্ছে মানে এই যে সেক্টরটা তার উত্থাপন করতেছে যে আমাদের দেশের বাস্তবতা বলতেছে, আমি কিন্তু বলতেছি না কি হওয়া উচিত, আমি বলতেছি কি হয় আর সেই প্রেক্ষিতে কি করতে হবে। যেটা হয় সেটা হচ্ছে তুমি যদি ধুমধাম পিটাও, তুমি যদি ধুমধাম মানে তুমি যদি কথাও বলো করা ভাবে, তাহলেও কিন্তু তারা যেটা বলতেছে সেটা হচ্ছে তার কাছে চলে যাবে এবং তুমি এখানে কিছু করতে পারো না। তাদের উপর কিন্তু তোমার সেই লেভারেজ বলতে বলছে তাদের উপর তোমার কিন্তু সেই ক্ষমতাটা আছে, কর্তৃত্ব। যেটা হচ্ছে হ্যাঁ সে কর্তৃত্বটা আনবে, যেটা তোমার 200, 150, 100 বছর আগে কিংবা এমনকি 1 দশক বা 2 দশক বা 1, 10, 20 বছর আগে ছিল, সেটা কিন্তু এখন নাই, সেই হোল্ডটা আর তোমার নাই। তারপরে চলে যাবে, তাহলে কী করবো এটা তুমি কী করবে? কারণ এই সেক্টরটা তারা খুব ভালোভাবে উত্থাপন করছে। তো এই জায়গায় হচ্ছে তোমার যে হচ্ছে মানে তোমার অসুস্থ হওয়ার যে বিষয়, নিজের আত্মীয় স্বজনের যে বিষয়টা সেটা হওয়ার, সেই ক্ষেত্রে ছুটির যে ম্যানেজমেন্টটা, এইগুলাতে যদি তুমি ডিপ্লোমেটিক থাকো এটা একদম অনেক বেশি জরুরি। 1-2 দিন ঠিক আছে মিস দিতে, এটা এই জায়গাটাতে ডিপ্লোমেটিক থাকাটা খুব বেশি জরুরি। ভালো, তো এই সেক্টরটা তাদেরটা সাইডে যাওয়া আসা বলেছিল যে নীতিকের কথা মানে নীতি আমার বলেছিলেন যে বের করার ব্যাপারে কীভাবে ভালো হ্যাঁ সেই জন্য কি করবে। আচ্ছা সে তো অন্য ভাষাও চাকরি করে মানে ই করে, এখন আমি যে বিল্ডিংয়ে থাকি বিল্ডিংয়ের মানুষদেরকে ওখান থেকে জিজ্ঞেস বলতে পারবো না যে সে কেমন করে, সে এই করে সে করে তো করে, তো ওইখান থেকে তো আমরা বুঝতে পারবো যে সে কেমন মানে ইটা মানে তার দক্ষটা কেমন। তাহলে এভাবে তো আমরা পেতে পারি একটা দক্ষ হেল্পার। তাহলে সে কীভাবে বলবো যাত্রা করছি, এটা তো বিষয়ের মধ্যেই হবে। আচ্ছা ঠিক আছে, তো সেইখানে বললো যে তার যাওয়াতে কিছু কথা প্রাসঙ্গিক না, কিন্তু আহনাফের এখন এই কথা প্রাসঙ্গিক না, কারণ এখানে আমি বলতেছি যেহেতু এটা দিয়ে হচ্ছে চাকরের যে বিষয়টা এটা আমি এখানে ফিনিশ করবো, এখানে শেষ করার পর এরপর অন্যান্য কিছু 1-2টা বিষয় দ্রুত গিয়ে শেষ করা হবে। তো মানে তাদের যে সেক্টরের কথাটা বলছিলাম যে এই জায়গায় কিছুটা ডিপ্লোমেটিক থাকতে হবে, কিছুটা বোঝায় বলতে হবে ভালো কথা, তো তাদেরটা আমরা নিলাম এক সাইড। তাদের সাইডে যেটা নিলাম এটা অসাধারণভাবে বলছে, প্রথমত ঋত্বিক যেটা বলছে সেটা আসলেই কাজ করে। যেরকম ধরো যাক তোমরা এখানে চুপচাপভাবে আসো, আমি আছি এখানে, একটা সাধারণ উদাহরণ, তোমরা এখানে চুপচাপভাবে আসো, আমি তোমাদের বড় ভাই, এই কারণে তোমরা আমার ছোট, তোমাদের প্রতি আমার একটা স্নেহ কাজ করবে এবং আমার প্রতি তোমাদের একটা শ্রদ্ধা কাজ করবে বা মর্যাদা কাজ করবে, এটা সামনে। এখন দেখো
এটা গাঞ্জা করে বড় ভাই থাকবে বলছে যে তোমার একটা জায়গায় কন্ট্রোল করতে পারবে মানে ওইটা নিয়ন্ত্রণ করতে পারবে তার জন্য তোমরা বারবার এখানে কথা বলতে বলতে কি তোমরা হচ্ছে এখানে হাসি ঠাট্টা করতা ইয়ে করতা, হ্যাঁ, উশৃঙ্খলা করতা, মানে উশৃঙ্খলা করতা এক অর্থে সোজা কথা। কিন্তু আমি যখন এখানে আসি বিষয়টা হলো আলটিমেটলি তোমরা এখানে মোটামুটি ঠিকঠাক আসো। এখন কি আমি তোমাদের বেতন কেটে দিতেছি? তোমরা কি আমার বেতন ভুক্ত চাকর নেই? আমি তো তোমার গুলি করে খুন করে ফেলবো যে তোমরা যদি এখানে ইয়ে কাজ না করো। তোমরা যদি এখানে ইয়ে করো যে হচ্ছে মানে তোমরা যদি উশৃঙ্খলা করো, আমি হচ্ছে তোমাদেরকে কী দিব? ধমক দিব বা বকা দিব। বকার মানে নেই, এটা এক ধরনের ফোর্স, এটা এক ধরনের হচ্ছে জোর করা। কিন্তু এই জোরটা কীরকম, যেটা ঋত্বিক বলছে কাজের ক্ষেত্রে প্রত্যক্ষ যে জোর। এখন তো বাড়ি পেলে তোমরা আমি যদি তোমাদেরকে ছাইড়ে দিই যে ভাই তোমরা যাইছে তাই আলাপ করো, সমস্যা কোনো সিরিয়াসনেস নেই, কোনো কিছু ইচ্ছা মতো আলাপ করো। মানে স্ত্রীলোক নিয়ে আলাপ করতে পারো, বাড়ি নিয়ে আলাপ করতে পারো, যা ইচ্ছে সব কিছু নিয়ে আলাপ করতে পারো, নায়িকাদেরকে নিয়ে আলাপ করতে পারো, নায়কদেরকে নিয়ে আলাপ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে তুমি উশৃঙ্খলা হইতো। কিন্তু আমি এখানে এই সব কিছু করতেছি না, আমি এখানে বলতেছি তোমাদের সিরিয়াস থাকতো, বইটা পড়ে আসো, বইটা ইয়ে করো। যেমন ধরো গতবার বলছিলাম অনেকের বই পড়ে আসতে হবে, এবার দেখো অনেকে বই পড়ে আসতো, এটা ভালো জিনিস আমি দেখবো। তো বিষয়টা হতেছে যে জোরটা এখানে জরুরি। সেটা হচ্ছে ঋত্বিকের ক্ষেত্রে এক সাইড থেকে বলছে এটা হচ্ছে ইনফর্মাল ফোর্স, যে হচ্ছে তোমার বেতনের ক্ষেত্রে না। আমি বলতেছি না যে হচ্ছে তুমি যদি না করো তাহলে আমি তোমার কী থ্রেট দিব, তুমি যদি না করো টিচারের কাছে বিচার দিব, তুমি যদি না করো কোনো সংগঠনে তোমার সুযোগ দিব না, এটা হচ্ছে ফাত্রা, এটা কোনো মানে না। হ্যাঁ, তোমরা আমার বেতনভুক্ত কেউ, সুতরাং আমি তোমাদেরকে এরকম ফোর্স দিতে পারবো না। এটা হচ্ছে ইনফর্মাল ফোর্স। ভালো, তোমাদের উপর আমার ফর্মাল ফোর্স কাজ করবে না। ঋত্বিক বলতেছে ইনফর্মাল ফোর্সের কথা, আহনাফ বলতেছে ফর্মাল ফোর্সের কথা। যেটা হইল যে প্রাতিষ্ঠানিকভাবে বা সাংগঠনিকভাবে যদি সেই হেল্পার কাজ না করে ঠিকঠাক মতো, তাহলে সে সরাসরি বেতন কাটবে, এটা হলো বড়। কিন্তু এখন আরও বড় বিষয়টা হচ্ছে তুমি যদি যে হেল্পার তার প্রতি যদি তুমি মনোযোগী না দাও, আলটিমেটলি মানুষ তো দেবতা, মানুষ তো তুমি মানুষের ছাড়িয়ে দিতে পারো? সব মানুষের ঘাড় দৌড়াই কাজ করে, যত দক্ষই থাকো না তোমরা, যত দক্ষই থাও না, আমরা আলটিমেটলি ঘাড় দৌড়াই তোমাদেরকে কাজ করে তুই, ওইটা নিয়ে আমি অবগত। তো তোমাদেরকে আমার সবসময় ওয়াচে রাখতে হবে, দেখা রাখতে হবে, এটা যেটা দেখতে বলছে। সুতরাং আহনাফের ক্ষেত্রে যদি দেখলাম আহনাফের ঠিক দিকটা কাজ করে, কখন আহনাফ যদি এরকম আমি যদি এরকম আমি কোনো কিছু দেখি না, জাস্ট সাইডে দিয়ে সাইডে করতে হ্যাঁ তোমরা যে হচ্ছে কাজ করো, একটা মানে যে আমার হেল্পারটা সাইডে যে হচ্ছে কাজ করো, এরপর হঠাৎ করে দেখলাম যে সে কাজ করতে পারতেছে না বা ঠিকঠাক মতো কাজ করতেছে, আমি জাস্ট বেতন কাটিয়ে দিলাম, এটা একটা ফালতু দিই। আমার তো ওকে দেখতে বলি, আমার নিজের চাকরও দেবো, আমার নিজের চাকর আমার নিজেই দেবো তার পাশাপাশি এটা ঠিকঠাক মতো কাজকর্ম করার জন্য। তো ওই প্রেক্ষাপটে ওইটা স্থাপন করার পর আহনাফ যে কথাটা বলতেছে ইনফর্মাল ফোর্স স্থাপন করার পর যখন এটা কাজ করবে না, তখন কাজ হবে ফর্মাল ফোর্স। ইনফর্মাল ফোর্স অর্থাৎ বকা দিয়ে, বকা বলতে বোঝানোর পর যেটা তাদের মতো সেটা ভালোভাবে সিরিয়াসনেস ধরো তোমাদেরকে যেভাবে বোঝায় সেরকমভাবে বোঝানোর পরও যদি কাজ না করে, তখন হতে যায় ফর্মাল ফোর্স। এটা হলো তোমার চাকরদের ক্ষেত্রে আমি মনে করি সকল ক্ষেত্রে ডিপ্লোম্যাটিক, তেরিবেরির ক্ষেত্রে প্রথমে ইনফর্মাল ফোর্স, পরে ফর্মাল ফোর্স। সকল ক্ষেত্রে শাহরিয়ার ক্ষেত্রে, সাধারণ ক্ষেত্রে শাহরিয়ার এই সাইডটা, এবং তেরিবেরির ক্ষেত্রে যখন ঝামেলা হইতেছে এক্সিকিউশনের জন্য, সেটা হইতেছে প্রথমে ঋত্বিকারটা, এরপর হইতেছে আহনাফেরটা। যদি ঋত্বিকারটা কাজ না করে, তাদেরটা কাজ না করলে ঋত্বিকারটা কাজ না করলে আহনাফ। সেটা হলো এটা হচ্ছে আলটিমেট সমন্বয়, যেটা স্থাপিত হয়েছে। ভালো কথা, সমন্বয় এটা তো গেল সাগর করতে হবে। এখন তোমরা যেটা নিয়ে কথা বলতেছে শিক্ষক ছাত্রের কথা, পিতামাতা আর সন্তানের কথা। এখন বিষয়টা কিন্তু এখানে সেম, প্রথমে ইনফর্মাল ফোর্স, পরে ফর্মাল ফোর্স। ইনফর্মাল ফোর্স বলতে আমি ঠিক মানে মোটামুটি তোমরা রাফলি ইনফর্মাল বলতে বোঝায় তোমার সাধারণভাবে যে জোরটা তুমি আরোপ করো। সাধারণ জোরটা কি? জোর হচ্ছে ঋত্বিক, আমি ব্যক্তিগতভাবে ঋত্বিককে আমি সিরিয়াসলি বলবো, সে যদি বই না পড়ে, সে যদি এই সকল কাজগুলো সিরিয়াসলি না, আমি একটা পর্যায় পর্যন্ত তারা বকা দেবো, কিংবা তারা বোঝাবো যেটা তোমার করতে হবে, করো না কেন এরকম। সে যদি অ্যাবসলুটলি বেয়াদবি করা শুরু করে, তখন আমি তারা মারব, এটার বলবো হচ্ছে ফর্মাল ফোর্স। কিন্তু পিতামাতা যদি শুরুতেই আসে যে এইটুকু একটা ঝামেলা হয়েছে, মানে খাবার কম খাইছে, খাবার বেশি খাইছে, মানে হচ্ছে থালা এই দিকে, মানে একটু এই দিকে রাখার কথা রাখছে, একটু এই দিকে, মানে হাত একটু সোজা করে খাওয়ার কথা, খাইছে ঘুরায়, ভাত এই দিকে পড়ছে, ভাত হচ্ছে ওই দিকে পড়ছে, জুতা ঠিকঠাক মতো পরে নাই, ড্রেস ঠিকঠাক মতো পরে নাই, ড্রেস একটু বেশি মানে দেখতে বেশি চকচকা লাগতেছে, মকমকা লাগতেছে, মনে হচ্ছে অন্য কাউকে আকৃষ্ট করার জন্য আছে, তখনও অন্য কাউকে আকৃষ্ট করার জন্য নাই, তখনও এটাও একটা হাস্যকর কথা। এটা হচ্ছে যে কথায় কথা নাই এটা খুব ভালো কথা শোনে, কিছু তাকে কাজ করে, তো আলটিমেটলি কিছু মানুষের ক্ষেত্রে কাজ করে। কিন্তু তুমি যদি সর্বসাধারণের ক্ষেত্রে বল কথা নাই, একটা ফালতু কথা। সর্বসাধারণের ক্ষেত্রে তোমার বিষয়টা হলো যে আমি যদি তোমরা তোর যে একটু কথা বলো, তোর একটু বেশি কথা বলো, আমি যদি একটু বেশি কথা বলে, কম কথা বলে,
তোমার হচ্ছে অল্প একটু বেশি কথা বলে মায়ের, বেশি বেশি কথা বলে মায়ের, সে হচ্ছে ওইদিকে চলে গেছে, বা যে এখানে এরকম করতেছে, বোতল নাড়াচাড়া করতেছে মায়ের, বোতল এরকম করতেছে মায়ের, বোতল হচ্ছে ব্যাগে রাখছে মায়ের, তখন তো এ থাকবেন, এটা হইলো কথা, এটা তো কোনো মানে না। বিষয়টা হইতেছে যে দুই পক্ষই ঠিক আছে, এখানে আমাদের বুঝতে হবে, আমরা এখানে সমন্বয়ের পথে যাচ্ছি, নির্দিষ্ট অনুপাতের ব্যাপার। হ্যাঁ আমরা যাইতেছি, হ্যাঁ আমি বলতেছি যে এখানে হচ্ছে সমন্বয় বলতে বলতেছি যে কোন কথাটা আলটিমেটলি ঠিক, দুইটাই পার্শিয়ালি ঠিক। হ্যাঁ, যে দুই ক্ষেত্রে যদি সমানভাবে ব্যবহার করতে হ্যাঁ হবে। যদি তুমি মানে এক সাইডে যদি বলো যে আমি যেটা বলবো কথা নাই বার্তা নাই মাইন্ড শুধু, আবার অতিরিক্ত ডিপ্লোম্যাটিক হয়ে যাবে। হ্যাঁ আবার এই দিকে যেটা বলতেছো যে হচ্ছে একদম মানে কথা যে একদম ছাইড়ে দাও, এটা ছাইড়ে দিলে কখনো ঠিক করা যায় না। বিশেষ আমি একটা কথা বলি, হ্যাঁ বলো। ছোটবেলা থেকেই তাকে নৈতিক শিক্ষা দিতে হবে সন্তান, যেন সে বড় হয়ে যেন কোনো অনৈতিক কাজ না করে। ছোটবেলা থেকেই শিক্ষা দিলে এইগুলো কাজে সে জড়িত হবে না। ভাইয়া মানে বাচ্চা কথা বলতেছো নাকি বলতে দাও, দুইটা বলতে দাও। দুইটাই চাকর দুইটা আচ্ছা চাকর চালটা কথা শেষ আচ্ছা সন্তানকে তো প্রথমে বাবা তো মানুষ বলবে কথাটা তো বোঝাবে না, বুঝে নর্মাল যা বলেছে সরাসরি মায়ের মানে কোনো সরাসরি মেয়ের কথা বলছি না, প্রথমে তুমি হালকা বোঝাবা যদি না বোঝা তাহলে তো কি হয়ে যায়। তার মানে তুমি আমাদের কথাই বুঝছো, আমরা তো বেতন কিনে দেওয়াকে তো অসমর্থন করছি না, বেতন আচ্ছা, দেওয়াটাকে আচ্ছা, বেতন দেওয়াকে সমর্থন করি, কিন্তু বেতন কিন্তু এখন মানুষের কাছে চিন্তা করতে সন্তান নিয়ে চাকর নিয়ে চাকর থাকলে একবারে বুঝছো। আমরা যদি তাদের ছোটবেলা থেকে নৈতিক শিক্ষা দিই তাহলে তারা বড় হয়ে খারাপ কাজ করবে বা কেন তাহলে আমাদের তাদের মায়ের দেওয়াই লাগবে। বিগিনার থেকে অ্যাডভান্স। হ্যাঁ ঠিক আছে, বুঝছি, বিগিনার থেকে অ্যাডভান্স, ঠিক আছে। তাহলে বসো তো বসো, অংশুর কি মতামত আছে এটাতে? ঠিক আছে তাহলে বসো। বিষয়টা হইতেছে যে এখানে একটা কথা খুব ভালোভাবে উত্থাপিত হয়েছে যে এই বাম সাইডের কথা থেকে এটা খুবই আলোচনা বিষয়, যে ছোটোবেলা থেকে যদি আমরা নীতি নৈতিকতার শিক্ষা দিই তাহলে মানে বড় হয়ে তারা কেন খারাপ কাজ করে। আচ্ছা ভাই, ছোটবেলা থেকে আপনি নীতিনৈতিক শিক্ষা পাইলে জীবনের এমন একটা পর্যায়ে আসবে যেখানে আপনি যদি একটা উচ্চ পর্যায়ে মানে আপনি যদি ভালো করে থাকেন, লোকে আপনার বন্ধু হবে, ঠিক আছে, আপনার শত্রু তৈরি হবে। কারণ দেখুন, শত্রুরা আপনাকে একটা খারাপ সঙ্গে ফেলার চেষ্টা করে। এখন আপনি নীতিনৈতিকতা শিখলেও আপনি জীবনের একটা পর্যায়ে একটা পর্যায়ে কোনো খারাপ ব্যক্তির সঙ্গে পড়তেই পায়, এটা কোনো নিশ্চয়তা আছে? খারাপ ব্যক্তির সঙ্গে পড়লে তখন আপনার সেই নীতিনৈতিকতা হয়ে গেল, তখন সেই নীতিনৈতিকতা হারিয়ে যাবে। ঠিক আছে, তোমার কাছে যদি নৈতিকতা থাকে তাহলে তুমি কোনোদিনও খারাপ কাজ করবা না। নৈতিকতা থাকলে খারাপ কাজে জড়িত হবা না, তাই নৈতিকতাই প্রধান। আর যদি আমার কাছে নৈতিকতা থাকে তাহলে যে আমাকে খারাপ কাজ করাতে মানে খারাপ কাজ করাতে কি করবে তাকে তো আমরা নৈতিকতা শেখাই, তাকে আমরা নৈতিকতার কথা বলবো, তাকে আমরা নৈতিকতা শেখাবো। আমাদের কাছে যদি নৈতিকতা থাকে তাহলে তার খারাপ কাজ আমাদের কি করবে। আচ্ছা সবার কাছে নৈতিকতা হওয়া উচিত, নৈতিকতা আছে এমন কি তার শিক্ষা সে পড়াশোনায় কিচ্ছুই পারে না, সে জিরো, এমন তার নৈতিকতা মানে এমন নিয়ম শিখেছি এই যে বলতে যাচ্ছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, মানে সব পারফেক্ট, কিন্তু সে শিক্ষা তাহলে সে উপরে যাবো কিন্তু ওই উপরে যাইতে পারবো না, নিচে নিচে তাহলে তোমরা দেখো, তাহলে আমি যেটা কথা বলতেছি বিষয়টা হলো যে তাহলে তোমরা বলতেছো যে নীতিনৈতিকতার যে বিষয়, নীতিনৈতিকতা নিয়ে একটা কনফ্লিক্ট লাগছে, আমি এখানে এটা সলভ দিতেছি, তোমাদের কি মনে হয়? বিষয়টা হইতেছে যে এই বাম সাইডের একটা ক্ষেত্রে বলতেছে যে যদি কেউ নীতিনৈতিকতা যদি তার শৈশবে গঠিত হয় তাহলে এটা ভবিষ্যতে গিয়ে সে কখনো মানে হ্যাঁ ভবিষ্যতে গিয়ে এটা একদম বুলেট প্রুফ হিসেবে কাজ করবে, হ্যাঁ একদম মানে খুব শক্তিশালীভাবে কাজ করবে। কিন্তু প্রশ্নটা হলো এখানে মানুষকে বুলেট প্রুফ, মানুষ কি দেবতা? আবার চিন্তা করো, বিষয় হচ্ছে আমরা দেখি একই পরিবারে সাধারণত একটা পরিবারের নীতিনৈতিকতার শিক্ষা কিন্তু একই থাকে, একই রকম থাকে, নীতিনৈতিকতা বা সাংস্কৃতিক পারিবারিক শিক্ষা ঐতিহ্য কিন্তু একই থাকে। কিন্তু দেখো বড় ভাই কুলাঙ্গা ছোটো ভাই ভালো, অথবা বড় ভাই খুব ভালো ছোটো ভাই কুলাঙ্গা, এরকম হয় না, ভিন্নভাবে কি শিখেছে তাদেরকে,
মানে এটা প্রায় সে সমান কিভাবে গ্রহণ করছে এইটাই হলো কথা। আলটিমেটলি যে দিচ্ছে তার চেয়ে কিন্তু আরও এই ক্ষেত্রে আরও বেশি ম্যাটার করতেছে কে দিচ্ছে এটারও। কিন্তু দেখো আমি একটা কথা সম্পূর্ণ বেশি স্বীকার করতে তারা যেটা বলতেছে শৈশবে নীতিনৈতিকতা গঠন করাটা অনেক বেশি জরুরি। এটা পিতামাতার দায়িত্ব। যেরকম ধরা যাক আমার ক্ষেত্রে আমি জীবনে সিগারেট বা মদ ধরিও না। কেন? কারণ আমার মা বাবা দুইজন একদম মাথার মধ্যে ঢুকাই দিচ্ছে, একদম পেরেক মাই দিচ্ছে মাথার মধ্যে যে কখনো সিগারেটের মদ খাওয়া, কখনোই খাওয়া। এখন এই সময়ের মানে এই বয়স আইসা 14-15 বছর বয়সে আইসা এখনও পর্যন্ত ময়মনসিংহ জিলা স্কুলে পড়ি আমি মদ বিড়ি গাঞ্জা কিচ্ছু খাই না। এটা যে কত বড় ক্রেডিট আমি বলতেছি। হ্যাঁ, এবং আমার এখন দেখো এইখানে আরেকটা কথা, তোমরা যেটা বলতেছো সঙ্গের কথা, খারাপ সঙ্গে পড়লেই যে মানুষ খারাপ হয়ে যাবে বিষয়টা এটা না। আমি একটা কথা বলবো, আমার সঙ্গ কিন্তু খুব ভালো না। আমার সঙ্গ অনেক রকম, আমার সঙ্গের অনেক আছে যারা সিগারেট, প্রত্যেকের সঙ্গে অনেক এই আমার সঙ্গে অনেক আছে যারা সিগারেট খায়, অন্য আরেক ধরনের সঙ্গ আছে যারা আমি গাঞ্জা খাই। তো তাই বলি কি আমি সিগারেট গাঞ্জা খাওয়া শুরু করছি? না, কারণ এখানে বলতে পারো যে হ্যাঁ আমার নীতিনৈতিকতা এখানে বুলেট, আমার নীতিনৈতিকতা এখানে স্ট্রং। এখন তো আরেকটা বিষয়, আমার পিতা মাতা শুরুতে এই নীতিনৈতিকতা স্থাপন করছিল যে কখনই সিগারেট খাবা না, মদ খাবা না, ভালো কথা। এটা আমার এখনো বুকের মধ্যে আছে। তারা কিন্তু এটাও স্থাপন করছিল যে সবসময় টিচারদেরকে মান্য করে চলবে, সবসময় এটা করে চলবে, স্কুলের নিয়ম মাইনে চলবা, স্কুলের সময় মতো আসবে সব সময়, মানে এটা কখন স্কুল পালাবা, এই তিনটার একটা নিয়ম আমি পালন করি। কথা হচ্ছে যে এই যে পাঠ্যক্রমগুলো পরিচালনা হইতেছে অনেক টিচার এটা বিরোধিতা করতেছে। আমি আর বেশি কিছু বললাম না, যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতেও যাইতে পারে। কিন্তু বিষয়টা হলো যে আলটিমেটলি অনেক টিচারের সাথে করে ঝামেলা করে হচ্ছে পাঠ্যক্র বা সাহিত্য সংগঠন আমার কাছে চালাইতে হইতেছে। সরাসরি টিচারদের আমি অমান্য করতেছি, এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয় কথা, বিষয়টা হচ্ছে যে বলতেছে যে স্কুলের নিয়ম মানে চলবে, আমার সে দেরি স্কুলে কেউ করে না কখন। যেরকম পরীক্ষা হচ্ছে আমি সবার দেরিতে ঢুকছি, এই যে অর্ধবার্ষিক পরীক্ষাটা গেল সবার দেরিতে আমি ঢুকছি, বেরোইছি সবার আগে, এটা হলো কথা। তবুও প্লেসের মধ্যে আসে, ঈশ্বরের কৃপা তবুও প্লেসের মধ্যে আসে। তো কথা হচ্ছে যে সবার দেরিতে ঢুকছি আমি, সবচেয়ে অনিয়ম করছি আমি, ঠিক আছে। এটাও কিন্তু আমার বাবা বলছিল নীতিনৈতিকতার ক্ষেত্রে, এটাও কিন্তু বলছিল, আমার সিগারেট মদের কথা বলছিল, এই জিনিসগুলো বলছিল। কিন্তু সিগারেট মদ আমি বজায় রাখছি আমার দিক থেকে, তো এগুলো কিন্তু আমি বজায় রাখি। তৃতীয় ক্ষেত্রে ঠিক আছে যে কখনোই স্কুল পালাবো, আমি বেশ কয়েকবার পালাই গেছি আমার কাছে। হ্যাঁ, কনফিউশন বলতে কি মানে জিলা স্কুলে পড়ো, স্কুল না পালাইলে কোনো তুমি পুরুষ হইলাম। তো কথা হইতেছে চাই আলটিমেটলি আমিও স্কুল পালাইছি না। তো বিষয়টা হইতেছে যে এইখানে কিসের উপর নির্ভর করতেছে বলো তো? কে গ্রহণ করতেছে, গ্রহিতার। এবং আরও বড় কথা সেটা হচ্ছে এই যে ঋত্বিক রামনাথ যেটা বলছে, সেটা হচ্ছে তোমাদের সঙ্গ কিন্তু একটা পর্যায় পর্যন্ত ম্যাটার করে। আমার সঙ্গ কীরকম, আমি যে সঙ্গগুলো পাইছি সেরকম হচ্ছে ধরো যাক বিতর্ক সংগঠনের ক্ষেত্রে বা হচ্ছে ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে। সাহিত্য পড়তে গেলে তোমরা আমার সাহিত্যের সঙ্গ না, তোমরা কিন্তু টেকনিক এক অর্থে তোমরা সঙ্গ, মানে তোমাদের সঙ্গে আমি আসি, তোমাদের হচ্ছে মানে সাহচর্যে আমি আসি, এটা এক ধরনের সঙ্গ। ভালো বলো এমন দেখো আমি বলি সঙ্গের মধ্যে আছে, তুমি যাদের সাথে কথাবার্তা বলো না, যাদের সাথে যোগাযোগ রাখো তার তোমার সঙ্গের মধ্যে থাকে। টিচার হোক স্টুডেন্ট হোক যেই হোক না, বড় ভাই হোক ছোটো ভাই, আমাদের বিষয়টা দেখো তোমাদের থেকে তোমাদের হিসাব মিলানোর জন্য কিন্তু আমার টিচারদের করতে হইতেছে, টিচারদের ডিফাই আমার করতে হইতেছে, টিচারদের আদেশ আমার অমান্য করতে হইতেছে তোমাদের সাথে আমার বিভিন্ন পাঠ্যচক্র বা কার্যক্রম পরিচালনা করার জন্য। এখন এই কারণে আমি টিচারদের ডিফাই করতেছি কি না, এবং এটা আমাকে প্রভাবিত করতেছে না, বলতেছে ডিপ্লোমেটিক্যাল করতেছে কি, এটাও কিন্তু করতেছে। সুতরাং এইখানে এই সঙ্গটা ম্যাটার করতেছে। এখন বিষয়টা হইতেছে যে অ্যাবসলুট নীতিনৈতিকতা কখনোই কোনো মানুষের পক্ষে থাকা সম্ভব না। অ্যাবসলুট নীতিনৈতিকতা বলতে কি মানে কেউ পৃথিবীতে নবী বা ফেরেশতা হয়ে জন্মায় না, বা হচ্ছে কেউ কোনো দেবতা হয়ে জন্মায় না। যিনি নবী তিনি নবী, যিনি ফেরেশতা তিনি ফেরেশতা, তার যায়। কিন্তু আমরা এখানে কেউ নবী না, আমরা তো মানুষ। এটা তো আমরা তো মানুষ, আমরা সাধারণ মানুষ, আমাদের মধ্যে ফ্লো অনেক থাকে। হ্যাঁ, এখন আলটিমেটলি আমাদের শুরুতে নীতিনৈতিকতা স্ট্রং করতে হবে, এটা একটা বিষয়। কিন্তু আমরা এই নীতিনৈতিকতা স্ট্রং করে যদি ছাইড়া দিই, আচ্ছা ভাই দেখো আমরা 10 বছর বয়স পর্যন্ত নীতিনৈতিকতা ধরে রাখছি, এরপর যা ইচ্ছা তাই গিয়েছে এ যা 5টা খাইব একটা বলো তো, এরপরেও কিন্তু তোমার একটা কন্ট্রোলে রাখতে হবে, এটা হলো বিষয়। এরপরেও তোমার দেখতে হবে যে সে যাতে ওই দেখাশোনার উপর রাখতে হবে, যে সে যাতে আচ্ছা ঠিক আছে ওয়াচে রাখ। শুরু হচ্ছে ঋত্বিক, আমি আবার ব্যক্তিগত উদাহরণ দিলাম, ঋত্বিক ছোটবেলা তারা মাইরা মানে ব্যাট দিয়ে মারছি, স্ট্যাম্প দিয়ে মারছি, বল দিয়ে মারছি, লাথি মারছি, ঘুষি মারছি, তার মাথা পাড়াই দিয়েছিলাম আমি ধাক্কা। তো যাই হোক বিষয়টা হইতেছে যে এখন যেরকম এখন কিন্তু তারা আমার মারতে হয় না, মানে এখন সে আলটিমেটলি সে পড়াশোনা করে সব কিছু তার ঠিকঠাক আছে, সে পাঠচক্রে সে বইগুলো পড়ে আসে, কিন্তু আলটিমেটলি আমার কিন্তু তার এটা রাখতে হবে। কিন্তু তবুও ব্যক্তিগত ইনফরমেশন আমি বলি, তার উপর আমার একটা ওয়াচ, আমি তার উপর একটা ওয়াচ রাখি, যদি হ্যাঁ সে যাতে কোনো ফাইজলামের মধ্যে না আসে, সে যাতে কোনো উল্টাপাল্টা কাজকর্ম না করে,
যেরকম ধরা যাক এখনো পর্যন্ত যে সে হচ্ছে তার বই পড়ার জিনিসটা বজায় রাখছে, এখনো পর্যন্ত সে যদি বই না পড়ে, আমি কিন্তু তারা বলি যে হচ্ছে এখানে এই বই এখানে পাবো, যে বই এখানে পড়তে হবে, পড়াটা বাধ্যতামূলক, লেখা দিতে গেলে লেখার দেওয়া বাধ্যতামূলক, তার লেখা দিতে হবে। তারে কিন্তু আমি চাপে রাখছি, তার কিন্তু একটা ফোর্স আমি রাখছি। এই ফোর্স হচ্ছে ইনফর্মাল ফোর্স, কারণ এখন ইনফর্মাল ফোর্সই লাগতেছে। সে যদি দেখা যায় একটু বেশি ডেরিভেট করতেছে, তখন তো আমার তার মারতে হবে। এটা হলো কথা। তাহলে আমি বড় ভাইয়ের ক্ষেত্রে কেন বললাম, কারণ পিতা মাতা যেমন ধরা যাক হিন্দু ধর্মের ক্ষেত্রে, আমি হিন্দু, তো সেটা এই ক্ষেত্রে বড় ভাই হইতেছে পিতার সমান, ছোট ভাই হচ্ছে নিজের সন্তানের সমান। এবং অন্যান্য ধর্মের ক্ষেত্রে সত্য যে তুমি তোমার সন্তানের যেভাবে দেখবা, তুমি তোমার ছেলের যেভাবে মানুষ করো, তোমার ছোটো ভাইয়ের সেরকম তোমার দায়িত্বটা আছে তারপর। তো বিষয় হয়েছে যে তোমার সেই দায়িত্বটা পালন করতে হবে, সেই পাওয়ার ডাইনামিকটা কিন্তু সেম। বড় ভাই ছোটো ভাই পিতা মাতার সন্তান, তো অনেকটাই কিছুটা ক্ষেত্রে সেম, যে তোমার দেখা রাখতে হবে তাদের, তারা যাতে মানুষ, এটা তোমার এক ক্ষেত্রে ঠিকঠাক মতো রাখতে হবে, ছাইটা দেওয়া যাবে, এটা হলো কথা। তো বিষয় হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু দুইটাই আসতেছে। দেখো কোনো একটার উপর কিন্তু ছাইটা দেওয়াটা কখনোই উচিত না। আমি যদি একটার উপর ছাড়িয়ে দিতাম, সেও তো এখানে আমার চোখে থাকতো। আমি তার ছোটোবেলায় অনেক ইয়ে ঠিকঠাক করছি, সে ধরো যাক শান্ত, কিন্তু সে যদি শান্ত হয়ে আতেল হয়ে যেত, আতেল বুঝো তোমরা, আতেল বুঝো, আতেল বুঝো যে শুধুমাত্র পড়াশোনা করে, পড়াশোনা বাদে আর যার কোনো কাজ না, সারাদিন পড়াশোনা, মানে পড়াশোনা বলতে সাহিত্য, হ্যাঁ সাহিত্য না, কোনো ব্যায়াম মানে সাহিত্য নেই, কোনো শারীরিক কার্যক্রম নাই, খেলাধুলা নেই, কোনো কিছু না, আর কোনো দক্ষতা নেই, করতে বিতর্ক নাই, কোনো কিছু নাই, আর কোনো দক্ষ নাই, শুধু পড়াশোনা করে আমি লেখাপড়া করি ভালো আছে, এরকম একটা জিনিস। এটা হচ্ছে আতেল। তাহলে আমি যদি শুধুমাত্র তার ওই ক্ষেত্রে ওই শাসনে রেখে দিলাম, সে আতেল মার্কা ভালো ছিল হয়ে যায়। কিন্তু এই আতেল মার্কা ভালো ছিল হইলে জীবনে কিচ্ছু করা সম্ভব, আলটিমেটলি তার সমাজে মর্যাদা নাই এবং ক্যারিয়ারের ক্ষেত্রে সে অনেক ক্ষেত্রে পাবে না, কারণ আলটিমেটলি আতেল মার্কা হওয়ার অনেক বেশি ঝামেলা। তো এখন এরপরে যেহেতু আমি তারা ওয়াচে রাখছি, এরপরে যেহেতু হচ্ছে তারা আমি পুশ দিতেছি, মানে একটা অল্প হইলো একটা জোর যেহেতু তার উপর আরোপ করতেছি, এই কারণে সে আতেল মার্কা হয়ে যায় না। এই কারণে সে হচ্ছে সকল কার্যক্রম করতেছে। তোমাদের ক্ষেত্রে না, তোমাদের ক্ষেত্রে কি আমি জোর আরোপ করি না, এটা তোমাদের সম্পূর্ণরূপে নিজেদের মানে একদম নিজেদের কথা যে সাহিত্য আমি করবো, একদিন আসবে সাহিত্য করে মোড়াই দেবো না। তোমাদের সংগঠনের প্রয়োজন হয়েছে। এমনি যদি সংগঠিত না হইতে, মানুষের যেরকম সাহিত্য সংগঠন না থাকতো, তোমরা কি এই পাঠচক্রে থাকতাম? এটা কি তোমাদের নিজেদের কথা নেই? এটা তো আলটিমেটলি পারিপার্শ্বিকতা একটা ম্যাটার করে। তোমরা আমাদের এই স্কুলে এই সংসদটা আছে দেখে, এই সাহিত্য সংগঠনটা আছে দেখা, তোমাদের এইখানে এই পাঠচক্র আসতেছে, তোমরা তালিকায় লেখা দিতেছো, তোমরা হচ্ছে পত্রিকায় লেখা দিতেছো, তোমরা বই পড়তেছো, পিওর নীতিনৈতিকতা না কিন্তু পরিচিত থাকে। হ্যাঁ, এরও একটা পারিপার্শ্বিকতা আছে। আবার তোমাদের মধ্যে যদি নীতিনৈতিকতা না থাকতো, তাহলে আমি তোমাদের ঠিকও করতে পারতাম না। তোমাদের অনেক আছে গ্যাঞ্জামে বলাবন বলে না, যেমন ধরা হচ্ছে হ্যাঁ শুধুমাত্র মানে ফাইজলামি করে পারে, ভণ্ড তোমাদের মতো, তোমাদের ভাষা, হ্যাঁ ভণ্ড অনেকে আছে। কিন্তু কথা হচ্ছে আলটিমেটলি তাদের নীতিনৈতিকতা এরকম লেভেলে যে তাদেরকে এখানে আনা সম্ভব। সুতরাং এই নীতিনৈতিকতাও ম্যাটার করতেছে, তোমার এই সেক্টরটা অর্থাৎ পারিপার্শ্বিকতাও ম্যাটার করতেছে। এই জিনিসটা আমাদের বোঝাটা জরুরি যে দুই সেক্টরে আমাদের সেফ থাকতে হবে, যে আমাদের শৈশবের নীতিনৈতিকতা খুবই স্ট্রং থাকতে হবে এবং ভবিষ্যতে গিয়ে যাতে তাদের পারিপার্শ্বিকতাও ঠিক থাকে, এটাও স্ট্রং থাকতে হবে। বুঝছো? এটা হচ্ছে মূল কথা। যেমন ধরো পারিপার্শ্বিকতা না থাকলে তোমরা এখানেও থাকতে হবে, পারিপার্শ্বিকতা না থাকলে তোমরা বিতর্ক করতে হবে, পারিপার্শ্বিকতা না থাকলে তোমরা অনেক কাজ করতে হবে। যেমন ধরো যাক তোমাদের এখানে হয়তো বা কারো আছে যে অন্যান্য বিভিন্ন শিল্প নিয়ে আগ্রহী আছে, তবলা নিয়ে ধরো কেউ আগ্রহ, ধরো কেউ গান নিয়ে আগ্রহী, গান শিখতে আগ্রহ, ধরো কেউ ড্রয়িং শিখতে আগ্রহ, ড্রয়িংয়ের সংগঠন এখানে নাই, আবৃত্তির সংগঠন এখানে নাই, মানে গানের সংগঠন এখানে নাই, তোমরা এটা শিখতে পারতেছো। এই পারিপার্শ্বিকতা তোমাদের এখানে আছে। সুতরাং তোমাদের নীতিনৈতিকতা যতই থাকে না, এই পারিপার্শ্বিকতা যদি তোমাদের না থাকে, কিছু করার আছে যদি তোমরা অ্যাবসলিউট ফোর্স দাও, অনেক বেশি জোর করো, তোমার ওইটা ভিন্ন হবে। কিন্তু আমি একজন সাধারণ মানুষের সাধারণভাবে ওই প্রেক্ষাপটে বলতেছি। তোমার সকল ক্ষেত্রে সন্তান এবং পিতামাতার ক্ষেত্রে বিষয়টা আছে, পিতামাতা একদম ছোটোবেলা থেকে ফর্মালিটির মধ্যে দিয়ে একদম মায়ের হোক যেমন হোক, ছোটোবেলায় তেমন মায়ের দরকার হয় না যদি ফাইজলামি করতে হবে। হ্যাঁ, কথা হচ্ছে যে ধরো যে ছোটোবেলায় যাতে একদম মোটামুটি স্ট্রিক্ট রেখে সেই সময় যদি নীতিনৈতিকতাটা গড়ে ওঠে, এটা তারা ইনশিওর। এরপর হইতেছে যখন কিশোর হবে, তখন হইতেছে এখানে তাদেরকে ওয়াচে রাখা, এটা হইল কথা। তাহলে কি মানে এখানে কি কারো কোনো প্রশ্ন আছে, বা হচ্ছে আমার এই মতামতের বা হচ্ছে কোনো ইয়ে করতেছ বা বিরোধিতা আছে, এটা কি আছে? হচ্ছে আলটিমেটলি রিজলভ হলো দুটো বিষয়। হ্যাঁ, বিজয় এখানে না, আলটিমেটলি এখানে সমন্বয়ের পথে গেছে, এখানে কোনো তর্ক না, এটা হচ্ছে সাধারণত এরকমই হয় সব ক্ষেত্রে। হ্যাঁ, পাঠচক্রে এরকমভাবে সমন্বয়ের পথে গেছে। প্রথম সমন্বয়টা কি ওই প্রেক্ষাপটে, প্রাচীনকালের প্রেক্ষাপট থেকে এখনো পর্যন্ত সেই হরিচরণ, এখন একটু বইয়ের আলাপে আসে, যে মূল বইয়ের দর্শনের আলাপ আলোচনা করতে অনেক দূরে চলে আসছে। তো হরিচরণের আলাপে যেটা আমরা দেখছিলাম যে হরিচরণ খুবই কর্মদক্ষ অনেক কিছু। তো এইটার মধ্যে যেটা আমরা দেখছি, এইখানে চাপও দিতে হবে, ডিপ্লোম্যাটিকও থাকতে হবে। সেই চাপ দুই ধরনের, ইনফর্মাল চাপ আর ফর্মাল চাপ, এটা হলো কথা। এর পরবর্তীতে যেটা আমরা দেখছি পিতামাতার ক্ষেত্রেও অনেকটাই একই কথা। পিতামাতার সন্তানের ক্ষেত্রে নীতিনৈতিকতা বজায় রাখতে হবে, এক্সটেন্ডের ক্ষেত্রে নীতিনৈতিকতা ছোটোবেলা বজায় রাখতে হবে। এরপর গিয়ে সেই নীতিনৈতিকতার উপরে ভিত্তি করে সে যাতে হচ্ছে ফাইজলামি না করে,
সেটা হচ্ছে উল্টা পাল্টা জায়গায় না চলে যায়। এই পারিপার্শ্বিকতাটা ঠিক রাখার জন্য পিতামাতার ওইখানে তার ওয়াচ রাখতে হবে, এইটা হলো বিষয়। তো এই পাওয়ার ডাইনামিকটা বজায় রাখা আমাদের সমাজে খুবই জরুরি। এই ডিসিপ্লিনটা বজায় রাখা, এই মর্যাদা, আর হচ্ছে এই ইয়েটা বজায় রাখা, স্নেহ আর শ্রদ্ধার ডাইনামিকটা বজায় রাখা খুবই জরুরি। হ্যাঁ, তো এই প্রেক্ষাপটে আমরা হরিচরণ থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে প্রাচীনকালের প্রেক্ষাপটের ক্ষেত্রে সেটা ছিল একদম ওভারকে, সেটা হচ্ছে যে একদম মাইরা গাইরালা এরকম একটা জিনিসপত্র। এর যে জিনিস এটার পরবর্তীতে কাজ করে, এটা পরবর্তীতে চেঞ্জ হয়ে গেছে। আলটিমেটলি এটা তোমার সম্ভব না, বাস্তবতার পরিপ্রেক্ষিতে এটা সম্ভব নেই এবং এটা উচিত না। আলটিমেটলি সবাই মানুষ। তখন কী করা উচিত? ডিপ্লোমেসির পাশাপাশি তোমার চাকু প্রদান করা উচিত। এটা হচ্ছে আমরা সার্বিক আলোচনার ভিত্তিতে বুঝলাম, এবং এটাও বুঝলাম যে তৎকালীন সমাজ ব্যবস্থা একদম শুরুর যে আলোচনাটা বিষয়টা হয়েছিল, আলোচনাটা হয়েছিল পরিচালনার ক্ষেত্রে, যে তৎকালীন সমাজ ব্যবস্থা কেন ওই দুর্গাদাস কেন হচ্ছে তার কাছে ক্ষমা চাইতে পারে না, ওর মধ্যে দিয়ে কিন্তু আমরা বুঝতে চাই তারা কতটা তাদের উপর নির্যাতন করা হতো। এমনকি এইটা, এমনকি তুমি এখন অনেকে আছে যারা অনেক কর্তা আছে যারা হচ্ছে ওই যে তাদের বাসায় যে কাজ করে তার অসুখ করছে, তার টাকা পয়সা নাই, কর্তা নিজে টাকা দিয়ে হচ্ছে তাদের করে ফিক্সিং করে, অনেক সময় নিজে টাকা দেয়। যেরকম ধরো দেখো যে আমি অনেক সময় দেখছি যে হচ্ছে যে কাজ করতেছে তার মেয়ের বিয়ে অথবা তার ছেলের বিয়ে, ওইটার জন্য যে কর্তায় সে যে সকল বাসায় কাজ করে সেই বাসা থেকে অনেক টাকা দেয়, হাজার হাজার টাকা দিতেছে। এটার কারণ তাদের মধ্যে একটা বিশ্বাস থাকে। হ্যাঁ, এইটার মধ্যে তার মধ্যে একটা বিশ্বাস স্থাপন আছে, এটার মধ্যে তারা ভালোই আছে। হ্যাঁ, তো সার্বিক অর্থে এই পাঠচক্রের মধ্যে দিয়ে আমরা এই বিষয়টি বুঝতে পারলাম যে সমন্বয়ের ক্ষেত্রে সার্বিকভাবে হেল্পিংয়ের ক্ষেত্রে বা হেল্পারদের ক্ষেত্রে বিষয়টা হলো যে চাপও দিতে হবে, আবার এক ক্ষেত্রে ডিপ্লোমেসিও রাখতে হবে, ঠিকঠাক মতো তাদেরকে বুঝাও বলতে হবে। পিতামাতার ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে আবার নীতিনৈতিকতা স্থাপন করতে হবে ছোটোবেলা থেকে, আবার একই সাথে সেই কঠোরতা বজায় রাখতে হবে যাতে সে পরবর্তীতে নইরে চলে না যায়, ছাইড়ে দেওয়া যাবে না যে নীতিনৈতিকতার উপর ভিত্তি করে তার ছাইড়ে দেওয়া, নীতিনৈতিকতার ভুলে না। তো এটার উপর ভিত্তি করে তো আজকে আমাদের এই পাঠচক্র সমাপ্তি হলো। আজকের এই পাঠচক্র বিশেষভাবে খুব ভালো হয়েছে, যেহেতু আজকে এই তোমাদের বলে আমি খুবই সন্তুষ্ট যে তোমরা অধিকাংশ এখানে বইগুলো পড়ে আসছো। হ্যাঁ, তো অধিকাংশ বইগুলো পড়ে আসছো, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। তো পরবর্তীতে তোমাদের যে বই দেওয়া হবে সেটা জানিয়ে দেওয়া হবে, তোমাদের কবে হবে নির্ধারিত দিন এবং বই সব কিছু জানিয়ে দেওয়া হবে। তো আজকের এই পাঠচক্র আপাতত বিগিনারদের এই মুহূর্তে এখনই শেষ করছে। ধন্যবাদ সকলকে। আজকের পাঠক আগামী কথা।